অনেক কাজ চাইলেই শেষ করে ফেলা যায়, ইচ্ছা করে শেষ করা হবে না। কারণ ডিবেট এটা কি আমাদের ক্যারিয়ার বা চাকরি ক্ষেত্রে কিভাবে আসলে হেল্প করে? আপনার নিজেকে প্রেজেন্ট করা লাগবে, আর এই প্রেজেন্ট করার জন্য আমার মনে হয় ডিবেটের সাথে ভালো কোনো অপশন নাই। 62% মানুষ হচ্ছে কর্মক্ষম, এটাকে হচ্ছে ইকোনমিক্সের ভাষায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। এটা কিন্তু একটা দেশ সহজেই পায় না, একটা লম্বা সময় পরে গিয়ে পায়। নিজের স্ট্রেংথ সম্পর্কে একটু জানা লাগবে যে আমি কি কি পারি। যদি দেখা যায় যে হচ্ছে আমি কিছুই পারি না, তাহলে কিছু পারার ব্যবস্থা করতে হবে। আপনার সামনে যাতে কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি হয়, এই ব্যবস্থাটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স বা ফোর্থ ইয়ার মধ্যে ভিতরে করে রাখতে হবে। দেন আপনি হচ্ছে এইটা যাইতে পারলেন না, আরেকটাতে যান। বাংলাদেশের কর্পোরেট গুলো বলে দক্ষ লোক নাই। আবার ধরেন যে স্টুডেন্ট গুলো দক্ষতা নিয়ে বের হয়, উচ্চশিক্ষা নিয়ে বের হয়, তারা বলে দেশে চাকরি নাই বলে তারা বিদেশ চলে যায়। আর কর্পোরেটটা বলে দেশে দক্ষ লোক নাই করা বলে বাইরে থেকে হচ্ছে লোক নিয়ে আসে। আমার গ্রাজুয়েট তো বের হচ্ছে 23 লাখ 24 লাখ, 23 লাখ 24 লাখ রিসার্চার আমি করবো কি? পুরো আলোচনা থেকে একটা জিনিস বেরোয় আসছে যে আমরা আসলে নিজেদের আমি আপনার ভিডিও ভাবে দেখি মোটামুটি বছর খানিকের বেশি সময় হবে যে আপনার ভিডিও দেখা শুরু করছি। কারণ এটা তো ইউটিউব অ্যালগরিদম যেই ধরনের, যেমন আমি ইনফোটেইনমেন্ট ভিডিও বেশ দেখি আর কি। এখন ইউটিউবে তো ইনফোটেইনমেন্ট ভিডিও রিসেন্ট টাইমে বাংলাদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আস্তে আস্তে করা শুরু করছে এবং জিনিসটা খুবই ভালো একটা বিষয়। তো আজকের দিন পর্যন্ত আমি আমার যেটা ধারণা ছিল যে আপনার নাম হচ্ছে আসলে মানে আপনার পুরো নামটাই হচ্ছে সরল কথক শাহিদিন। আই থট যে সরল কথকটাও আপনার নামের পার্ট, বাট ভেরি আনফর্চুনেট ব্যাপার, আমি যখন আজকে আপনার ফেসবুকের যে পার্সোনাল প্রোফাইলটা সেটাতে আমি যখন গেছি তখন আমি দেখি যে আসলে তো সরল কথক তো এটা একটা টার্ম, এটা বাংলা একটা টার্ম, কিন্তু এতদিন পর্যন্ত আনফর্চুনেটলি এটা আমার মাথায় কোনোভাবেই ঢুকে নাই বা কাজ করে না। আই থট যে এটাই আপনার পুরো নাম এবং শাহিদিন ভাইটা হচ্ছে আপনার নিক নেম বা এরকম একটা জিনিস। আর শুরুতে একটা জিনিস বলতে চাই, আমি যতবারই আপনার ভিডিও শুনি বা ভিডিও দেখার চেষ্টা করি, অ্যাট সাম পয়েন্ট আপনি যখন ভিডিও শুরু করেন একটা লেভেল পর্যন্ত যখন যাই তখন আই ফিল লাইক যে আপনি হানিফ সংকেতের মতো করে কথা বলেন। এই প্রথমত হচ্ছে আজকে আমরা আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি নিয়ে কথাবার্তা বলবো। আর আরেকটা আমার খুব ইন্টারেস্টিং জিনিস আজকে আছে, সেটা হচ্ছে 3 মাস বা 4 মাস আগে আপনি একটা আপনি একটা ভিডিও পাবলিশ করছিলেন যেখানে ছিল যে বাংলাদেশের বাজারে বা বাংলাদেশের মার্কেটে বা বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণে বিদেশি মানুষজন কাজ করে, আর তার ভিতরে একটা বড় পোর্শন হচ্ছে ভারতীয় লোকজন কাজ করে। সেখানে আমার দেশের মানুষজন কাজকাম পাচ্ছে না, অনেক তরুণ আসলে বেকার ঘোরাঘুরি করতেছে। সেইটা অনেক বেশি ফ্যাকচুয়াল একটা ভিডিও ছিল, অনেকগুলো ফ্যাক্ট ছিল। সেই ফ্যাক্টগুলো আমি আজকে এখানে রাখছি যাতে আমাদের ডিসকাশন করতে সুবিধা হয়। এবং ডিসকাশনটা হয় কি, মানে এই ডিসকাশন থেকে আমার কাছে মনে হয় যে পুরোপুরি সলিউশন পাবে কিনা আই এম নট শিওর। তবে আমি একটা জিনিসে আমি খুব ভালো মতো বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোনো একটা প্রবলেম আপনি যদি প্রথমত প্রবলেম সলভ করার ফার্স্ট স্টেপ হইতেছে প্রবলেমটা বোঝা, রাইট? সো প্রবলেম বুঝতে হইলে প্রবলেমটা নিয়ে বিস্তারিত খোলাখুলি আলোচনা করতে হয়, তখন অনেকগুলো পয়েন্ট পাওয়া যায়। সেই পয়েন্টগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে, আমরা যখন কোনো একটা পডকাস্ট কোনো একটা ইউটিউবে ভিডিও দেখা শুরু করি, আমাদের একটা মানে পারসেপশন থাকে এরকম যে এই ভিডিও থেকে আমার লাইফের একটা সমাধান পেয়ে যাব, এই ভিডিও থেকে আমার ওই যে একটা তাবিজের মতো একটা জিনিস হবে, অ্যান্ড দেন আমি এটা গিলে খেয়ে ফেলবো এবং আমার জীবন ফাটাফাটি হয়ে যাবে। বাট আমি দেখি যে জিনিসটা আসলে এরকম না। প্রত্যেকটা ভিডিও আমাদেরকে কিছু কিছু তথ্য দেয়, সেই তথ্যগুলো আমাদেরকে চিন্তা করতে হেল্প করে। সবার শুরুতে আসলে যেটা জানতে চাইবো ভাই, সেটা হচ্ছে অবশ্য পডকাস্টে জানতে চাওয়া বলতে হয় না, এটা হচ্ছে ওই যে যারা টক শো করে তারা এরকম বলে যে জানতে চাইবো বা এরকম একটা বিষয়। সবার শুরুতে ভাই আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি নিয়ে খুব ব্রিফ ওয়েতে একটা জিনিস বলার চেষ্টা করেন। যদিও আমি আপনার ভিডিও বা বিভিন্ন জায়গাতে শোনার সুযোগ হয়েছে, বাট দর্শকের উদ্দেশ্যে যদি বলেন, প্রথমত সরল কথক এটা কোত্থেকে আসছে আর কিভাবে এই জার্নির ভিতরে ঢুকলেন? ওকে, থ্যাংক ইউ, চমৎকার প্রশ্ন করছেন। আসলে আমিও এইভাবে এটা যে বলা লাগবে এটা চিন্তা করি নাই। কারণ হচ্ছে আমি মূলত কন্টেন্ট ক্রিয়েশনে আসছি একটু অন্যরকমভাবে। ধরেন আমি একেবারে গ্রামে ছিলাম, গ্রামেই বড় হয়েছি। তো আমার কলেজটা ছিল হচ্ছে মফস্বলে, বাট স্কুলটা ছিল আমার একদম গ্রামে, মানে আমার বাড়ির পাশের যে স্কুলটা ওইটাতে। তো তখন হচ্ছে বিটিভিতে বিতর্ক দেখতাম খুবই মাঝে মাঝে, বিদ্যুৎও থাকতো না খুব একটা, যখন সুযোগ পাইতাম মাঝে মাঝে বিতর্ক একসময় খুবই জনপ্রিয় একটা জিনিস, মানে 90s তো খুবই জনপ্রিয় ছিল। বাট আমাদের সময়টা তো বিতর্ক মাঝে মাঝে দেখতাম। তো বিতর্ক দেখার সময় আমাদের কাছে মনে হইতো যে
কত সুন্দর করে কথা বলতেছে, আমাদের মনে হয় জন্ম হয়েছে এগুলো শুধু দেখার জন্য, মানে আমরা হয়তো ওইখানে গিয়ে বিতর্ক করতে পারবো না কোনোদিন, এরকম ফিল হইতো। তবে আমি আমার ছোট থেকে হচ্ছে একটু এক্সট্রোভার্ট টাইপের ছিলাম, মানে কথাবার্তা বলা, গান গেয়ে ফেলা এরকম টাইপের। তো আমার ভিতরে যে বিতর্কের একটা বিষয় আছে এটা আমি তখনও ফিল করি নাই, কিন্তু ওই যে বিতর্ক দেখতাম যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি যখন আমার হলের বারান্দাতে ঘুরতেছি, মানে মহসিন হলে আমার সিট পড়ছিল, তো ঘোরার সময় ওই বারান্দার ওই পার্টটাতেই হচ্ছে মহসিন হল ডিবেটিং ক্লাব। তো ওইটা হচ্ছে আমার প্রথম চোখে আসে, এবং আসার পরে আমি হচ্ছে মিলাইতে পারি যে ওই যে বিটিভিতে বিতর্ক দেখতাম ওইখানে হচ্ছে ওই হলের ক্লাবগুলো বিতর্ক করতো, বিভিন্ন কলেজের ক্লাবগুলো বিতর্ক করতো। তখন আমি মিলাইতে পারছি যে এইটাই তো ওইরকম ক্লাব যারা হচ্ছে বিটিভিতে বিতর্ক করতো এরকম। তার মানে আমি তো এখানকার স্টুডেন্ট, আমি এখানে গেলে কি সেই সুযোগটা পাবো কিনা। এই জায়গা থেকে হচ্ছে আমি ওই ক্লাবে যাওয়া না যাওয়া নিয়ে চিন্তা করতেছি। একেবারে ফার্স্ট ইয়ার মাত্রই, একেবারে গ্রাম থেকে আসছি ঢাকায়। এর মধ্যে আমার 2-1 বন্ধু ওরা হচ্ছে ইতিমধ্যেই হলে উঠে গেছে, কয়েকদিন হলে ছিল। তো ওরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার সাথে শেয়ার করলো যে হলের যে টিভি রুম, অনেকেই তো টিভি দেখে, তো হলের কালচারগুলো হয় কি, ধরেন মহসিন হল ডিবেটিং ক্লাব বিটিভিতে একটা ডিবেট করছে, এইটা যেদিন প্রদর্শন করবে ওই দিন হচ্ছে হলের টিভি রুমে বিতর্কটা ছাড়ে, সবাই মিলে বিতর্কটা দেখে। তো কিছুদিন আগেই নাকি এরকম ঘটনাটা ঘটছে যে মহসিন হল ডিবেটিং ক্লাব বিটিভিতে ডিবেট করতেছে, এটা হচ্ছে টিভি রুমে দেখাচ্ছে, সবাই মিলে দেখছে, এবং যারা বিতর্ক করছে ওরা ওখানে বসে ছিল। তো আমার ফ্রেন্ড এসে বলতেছে, ও আমার কলেজের ফ্রেন্ড, ও বলতেছে আরে এখানে তো ডিবেট দেখলাম যারা ডিবেট করে ওরা বসে ডিবেট দেখতেছে। আরে বাপরে বাপ, এটা তো একটা বিরাট ব্যাপার। তো এইটা শুনে আমার কাছে মনে হলো তাহলে এই ক্লাবে যাওয়া যায়, এবং ওই সময় থেকে ডিবেটিং ক্লাবে যাতায়াত শুরু। তো যেহেতু গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, খুব বেশি জানাশোনা ছিল না, পত্রিকা পড়ার একটা অভ্যাস হয়েছিল, বা শুধু খেলার পাতা পড়ার অভ্যাস হয়েছিল। ওই বাজারে গিয়ে ফার্মেসিতে বসে ওইখান থেকে খেলার পাতা পড়ে আসতাম। তো ডিবেট করা শুরু করার সময় দেখি যে এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়, পলিটিক্স নিয়ে আলোচনা হয়, স্পোর্টস নিয়ে আলোচনা হয়, সাহিত্য নিয়ে আলোচনা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাগুলো এবং পলিটিক্স নিয়ে বেশি আলোচনা হয়। তো এইটার জন্য সার্চ করে তথ্য বের করতে হয়। তখন আমি যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি, তখন আমার মাথায় আইডিয়া আসলো যে এই যে সার্চ করলে অনেকগুলো পত্রিকার লিঙ্ক আসে, আমার সবগুলো পরে একটা জিস্ট বের করতে হয়। মানে এরকম কোনো আর্টিকেল কেন নাই যে আমি একটা বিষয় নিয়ে সার্চ দিব, রাশিয়া নিয়ে পড়তে চাই, একটার ভিতরে সব কিছু চলে আসবে, এরকম একটা চিন্তা আসতো। তো এইটা তো নাই, আমার কাছে মনে হলো এইটা মানে লিখিত আকারে থাকার চাইতে এটা যদি ভিডিও আকারে থাকতো তাহলে মানে আরও ভালো হইতো। এটা আমি 2018 সালে কথা বলতেছি, 17-18 দিকে। তখন হচ্ছে আসলে আমার মোবাইলটাও ছিল খুবই দুর্বল মানের একটা মোবাইল, বাট আমার মাথায় আইডিয়া আসছে যে এরকমভাবে একটা টপিক ধরে সহজ ভাষায় তো ভিডিও হইতে পারে। তখন ওই সময়টা কিন্তু দেখবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবের একটা মাত্র উত্থান শুরু হয়েছে, যারা যারা ওয়াইফাই বা নেট পাচ্ছে সবাই ইউটিউব দেখে। তো প্রচুর ভিডিও দেখতাম, আমার কাছে মনে হয়েছে এই জায়গা থেকে ভিডিও বানানো যায়, কিন্তু আমার দেখি যে মোবাইল ভালো না, এই মোবাইলে আমি কিছুই করতে পারবো না। বাট এই চিন্তাটা থেকেই আমি ধীরে ধীরে চিন্তাটা ভিতরে বড় করতে থাকি, এবং 2020 সালে গিয়ে হচ্ছে যখন ইরানে একটা আক্রমণ হয় যুক্তরাষ্ট্র থেকে, কাসেম সুলেমানিকে ড্রোন শটে মানে দুনিয়া থেকে সরায় দেয়। তো এইটার পরে একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয় যে ইরান আর ইউএসএ লড়াই লেগে যায় কিনা। এইটা নিয়ে আমি প্রথমে একটা ভিডিও বানাই, এবং আমার তখন আমি মহসিন হল ডিবেটিং ক্লাবের দায়িত্বে চলে আসছি, মানে এই ডিবেট করতে করতে ক্লাবের ভেতরেই কোনো মাইক্রোফোন নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট একটা স্ট্যান্ড ছিল ওই ডিবেট রেকর্ডের মানে জন্যই আর কি, একটা ট্রাইপড ছিল। আমার ফোনটা রেখে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে ভিডিও করে ফেলছি, করার পরে এটি ইউটিউবে আপলোড দিছি। আপলোড দেওয়ার পর দেখলাম 300 সামথিং ভিউ হইলো। 300 সামথিং ভিউ ইটস গুড। আমার কাছে মনে হচ্ছে যে এটা তো একটা রুমের মধ্যে তো 300 মানুষ অনেক মানুষ। তারপর অনেকে উৎসাহ দিল, বললো তোমার প্রেজেন্টেশনটা ভালো, তুমি চাইলে এটা মানে কন্টিনিউ করতে পারো। সেখান থেকে যাত্রা শুরু। কিন্তু 2020 সাল কিন্তু মানে কোভিডের সময় 4 মাস পরেই তো সব কিছু বন্ধ হয়ে গেল। আমি হচ্ছে গ্রামে চলে গেলাম। তো গ্রামে যাওয়ার পর আলটিমেটলি তখন ভাবলাম যে একটা ফেসবুক পেজ খোলা যায়। আমি চিন্তা করছিলাম যে আমার নামে যদি একটা পেজ খুলি আমি, তো এখানে হচ্ছে মানুষ কেন ফলো করবে, কারণ আমাকে তো কেউ চেনে না, আর আমি তো এমন কিছু করতে পারি নাই। ভাবলাম তাহলে নামটা হচ্ছে আমার দেওয়া যাবে না, নামটা চেঞ্জ করে দিতে হবে। নাম দিয়েছিলাম তখন হচ্ছে সময়ের সরল কথন। মানে আমি ওই টাইমে পলিটিক্সে যা ঘটতেছে, তারপরে আমি এই সময়ে যা ঘটতেছে তাই আমি বলবো, বাট সহজ ভাষায় বলবো। এটা ছিল ফার্স্ট নেম, যে সময়ের সরল কথন। তো এই নামে হচ্ছে ভিডিও আপলোড দিলাম, বিভিন্ন ভিডিও আপলোড দিচ্ছি, মানে এক্সপেরিমেন্ট টাইপ, যে আমার কোন ভিডিওটা ভালো চলে। এবং 5-6 মাস পরে আমি বুঝতে পারছি যে না, একমাত্র পলিটিক্যাল কথাগুলোই হচ্ছে মানুষ আমার কাছ থেকে বেশি শুনতে চায়। তো এইভাবে ওই পেজটা হচ্ছে ধীরে ধীরে ভালো আগাইতে থাকলো, এবং প্রায় কত বলবো 20-25 হাজার ফলোয়ার আসছে। কিন্তু আমি হচ্ছে আবার বিয়ে করি
মানে 20 সালের একেবারে ধরেন আগস্ট মাসে গিয়ে, আচ্ছা তো সরি 21 সালের আগস্ট মাসে গিয়ে। তো আগস্টে যখন আমি মানে আগস্টের 19 তারিখে হচ্ছে আমার বিয়ে, ঠিক তার আগের দিন আমার ওই পেজটাতে হচ্ছে একটা মানে স্ট্রাইক চলে আসে। সেটা হচ্ছে যেহেতু আমি পলিটিক্স নিয়ে কথাবার্তা বলছি, বিভিন্ন সংগঠনের নাম বলে ফেলছি যেগুলো হচ্ছে ওরা রেস্ট্রিকশন দিয়ে রাখছে, তার মানে পেজটা হচ্ছে নাই হয়ে গেল। এখন তাহলে কি করা যায়? তারপরে যখন আবার ঢাকায় ফিরে আসলাম, বিয়ে শাদী করে ফেলছি, তখন 21 সালের নভেম্বরে আরেকটা পেজ খুললাম। তখন ভাবলাম যে এর আগে তো শুধুমাত্র আমার নাম ছিল না, টোটালি আরেকটা নাম ছিল, তাই ভাবলাম নিজের নামটা একটু অ্যাড করে দেই। তাই তখন হচ্ছে নাম দিলাম সরল কথক শাহিদিন। মানে তাও আমি যে পেজটা ছিল ওখান থেকে কি কোনো আর্নিং বা এটা কিছু আসে নাই, মানে তখনও কনফিডেন্ট ছিলাম না যে সম্পূর্ণ আমার নাম দেয়া যাবে, মানুষ আমার নাম দিলে কেন ফলো করবে। তাই ওই সরল কথক শাহিদিন এই নামে হচ্ছে তারপর থেকে শুরু হলো, যে শাহিদিন সরল ভাষায় হচ্ছে কথাবার্তা বলবে আর কি। এই জায়গা থেকে যাত্রা শুরু। আর ইউটিউবের কাজটা হচ্ছে মোটামুটি বলা যায় যে আরো পরে শুরু করছি। চ্যানেল খোলা ছিল, বাট মানে রেগুলারলি কাজটা আরো পরে শুরু করা, এইভাবে হচ্ছে নামটা আসে সরল কথক শাহিদিন। সরল কথক মানে হচ্ছে যে আপনি কঠিন জিনিসকে সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করেন আর কি, এটা হচ্ছে মূল বিষয়। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আচ্ছা, আমি আপনার কথা থেকে দুইটা জায়গাতে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, সেখানে যাওয়ার চেষ্টা করবো। একটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে আপনার মেজরিটি কন্টেন্টে থাকে হচ্ছে পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে বা সোশিও ইকোনমিক জিনিসপত্র নিয়ে, এবং এটা আপনি পড়াশোনা করছেন সোশ্যাল সায়েন্সে, সো ন্যাচারালি এটার সাথে খুব ভালো যোগাযোগ থাকার কথা। আপনার কি কোনোভাবে মনে হয় যে, মানে এটা আমার মনে হয়, আপনার কি মনে হয় যে পলিটিক্সের সাথে আনএমপ্লয়মেন্টের একটা ডিপ কানেকশন আছে? এটা তো অবশ্যই মনে হয়। জাস্ট একটা উদাহরণ দিব, তাহলে আপনি বুঝে ফেলবেন। আমি তো ইউনিভার্সিটি হলে ছিলাম, এবং হলে থাকতাম, কোথায় থাকতাম? গণরুমে থাকতাম। একটা রুমে 20 জন থাকতাম। এই গণরুমটা কেন ছিল? কারণটা হচ্ছে, এবং ওই সময় হলে লিগেলি ধরেন আমার সিট হচ্ছে না, এবং যাদের মানে পড়াশোনা শেষ তারাও হলে অবস্থান করতেছে, সিটের একটা ক্রাইসিস তৈরি করে রাখা হচ্ছিল। গ্রাম থেকে যেই ছেলেটা আসে, ও তো চায় যে একটু হলে থাকবে বা বাইরে থাকার মানে সুযোগ তার নাই, সবার ফাইন্যান্সিয়াল এরকম ক্যাপাসিটিও থাকে না। তখন এই মানুষগুলোকে হলে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এই শর্ত। এর বিনিময়ে কি নিবে? বিনিময়ে হচ্ছে পলিটিক্যাল প্রোগ্রামে যাওয়া লাগবে। দ্যাট মিনস পলিটিক্স চাঙ্গা রাখার জন্য একটা বড় সংখ্যক ম্যান পাওয়ার দরকার, স্টুডেন্ট পাওয়ার দরকার। স্টুডেন্টটা পাবে কোত্থেকে? কিছুর বিনিময়ে তো নেওয়া লাগবে। একটা ক্রাইসিস এখানে তৈরি করে রাখে। এটা হচ্ছে একদম ছোট্ট লেভেলে বললাম, প্রত্যেকটা লেভেলেই এরকম মানে কৃত্রিমভাবে কিছু বিষয় তৈরি করে রাখা হয় মানুষজনকে হচ্ছে আপনার পাশে রাখার জন্য। ধরেন একটা মানে প্রোগ্রাম হবে, একটা বিশাল বড় আয়োজন হবে, এখানে মানুষ লাগবে ধরেন 50,000, 1 লাখ। যদি প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কাজ থাকতো, যদি প্রত্যেকে ব্যস্ত থাকতো, আপনার ওই পলিটিক্যাল মিটিং এত মানুষ হইতো না। ইউরোপের পলিটিক্সে দেখবেন যে এত বড় বড় মিটিং হয় না, খুবই কালে ভদ্রে হয়। কেন হয়? সবাই ব্যস্ত। সো যদি হচ্ছে আপনার এখানে সবাই ব্যস্ত হয়ে যায়, আপনার পলিটিক্সের লোক পাবেন না। সো একেবারে উপর মহল থেকে এটা ডিজাইন করা, আমার যেটা মনে হয়, মানে আমি যতটুকু আমার অভিজ্ঞতায় বলে যে এইটা হতে পারে যে কিছু জিনিস ইচ্ছা করে বাঁধিয়ে রাখা হয়, যেটা পলিটিক্সের জন্য ইউজ করতে হবে। এই জন্য অনেক কাজ চাইলেই শেষ করে ফেলা যায়, ইচ্ছা করে শেষ করা হবে না, কারণ এইটাকে ইউজ করা একটু পলিটিক্স করা লাগবে। আমার কাছে মনে হয় এটা। আমার কাছে আসলে আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে পলিটিক্সের সাথে আসলে ক্যারিয়ার বা আনএমপ্লয়মেন্টের একটা খুব বড় যোগসূত্র আছে। এবং আপনি তো পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে অনেক অ্যানালাইসিস করেন, আমরা ডিপার পলিটিক্যাল ডিসকাশনে যাব না যদিও, বাট এমনিতে কি বিষয়টা কি এরকম যে ধরেন একটা পলিটিক্যাল কোনো একটা এজেন্ডা বা এটার জন্য কি এত মানুষ জমায়েত হওয়ার আসলে এই 2025 সালে কোনো প্রয়োজন আছে কিনা? আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? মানে কোনো একটা এজেন্ডা বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য কি এত মানুষকে এক জায়গায় হয়ে কথা বলতে হবে বা একটা করতে হবে, আওয়াজ তুলতে হবে? এটার কি এটা আসলে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই বিরক্তিকর লাগে যে কোনো কিছুর জন্যই বিশাল বড় সমাবেশ লাগবে, একটা রাস্তা ব্লক করতে হবে, একটা দুর্ভোগ তৈরি করা লাগবে। আমার মনে হয় না যে এইটা এখন একটা দরকার আছে। একটা সময় ধরেন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, তখন সরাসরি মানুষকে জানানোটাই ছিল হচ্ছে মানে একমাত্র উপায়। এখন তো আর এইটা নাই। আপনি হচ্ছে একটা লাইভ করে দিলেও হচ্ছে দেশের সব মানুষ জানে ফেলতে পারে, তাই না? তো এইটা আসলে ওই যে বললাম যে একটা কালচার যে ডেভেলপ হয়ে গেছে আমাদের পলিটিক্সের ভিতরে, ওইখান থেকে পলিটিক্যাল পার্টিগুলো এখনো বের হয়ে আসতে পারে না। এখনো তারা এটাই মনে করে যে যদি আমি আমার সামনে 1 লক্ষ মানুষ দেখাইতে পারি, তাহলে এইটা হচ্ছে মানে একটা বিরাট কাজে লাগবে, এবং অন্যান্য মানুষ প্রভাবিত হবে যে আরে এর সামনে তো 1 লক্ষ মানুষ আছে। মানে এটা হচ্ছে শুধু পলিটিক্যাল পার্টি না,
ব্যক্তি হিসেবে মানুষজন এই চিন্তাটা করে যে সামনে কয়জন মানুষ আছে, ওর পিছনে কয়জন মানুষ ঘুরে। আবার পলিটিক্যাল পার্টি হিসেবে এটা ভাবে যে আমার সামনে লুক দেখাইতে পারলেই মনে হয় আমি বড় কিছু হয়ে গেলাম। সো এই যে একটা কালচার অনেক আগের থেকে চলে আসছিল, এখান থেকে মানুষ পার্টি কেউই বের হতে পারে না। দ্যাটস এটা রয়ে গেছে, কিন্তু এটা আসলে দরকার নাই আমার মনে হয়। না ট্রু, আমারও সিমিলার টাইপের ফিলিং, বাট এটা আসলে মানে ইট জাস্ট এ পয়েন্ট আর কি। এখানে তো কোনো কিছু নেওয়া বা কনক্লুশন দেওয়া বা এই টাইপের কোনো কিছু নাই। এখন আসি আসলে ডিবেটের জায়গাটাতে। আপনার কাছে আসলে মানে ইউনিভার্সিটি বা কলেজে থাকা অবস্থাতে অনেক মানুষজন কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতরে সংযুক্ত হয়। ডিবেট জিনিসটা আমিও দূর থেকে দেখছি যে ডিবেট জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। একটা জিনিস নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এবং পক্ষে বিপক্ষে যুক্তি থাকে। এবং বিটিভিতে ডিবেটের অনুষ্ঠান আমিও দেখতাম, সপ্তাহে একদিন দেখাইতো। ওই যে এক ভদ্রলোক আছে, উনি এখনো সম্ভবত উনি এখন আর নাই, উনি কি মানে উনি তো এখন করে না, বাট উনি তো মানে জীবিত অবস্থায় আছে। হ্যাঁ, উনি জীবিত আছে। তো ওনার উপস্থাপনা এবং সবকিছু আমার কাছে খুবই চমৎকার লাগতো এবং ডিবেট জিনিসটা খুবই চমৎকার বিষয়। এখন ডিবেট এটা কি আমাদের ক্যারিয়ার বা ধরেন চাকরি ক্ষেত্রে, সেটা যে ফিল্ডেই হোক না কেন, সেটাতে কিভাবে আসলে হেল্প করে? আপনি কোনো ধরনের বেনিফিট বা কোনো কিছু আসলে পার্টিকুলারলি ডিবেটের জায়গা থেকে কখনো পাইছেন কিনা? অবশ্যই পাইছি। আমার কাছে যেটা মনে হয়, বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে কিন্তু অসংখ্য সংগঠন আছে। মানে একেবারে কেরিয়ার ক্লাব থেকে শুরু করে মানে সব কিছুই আছে, ডিবেটিং ক্লাব, তারপরে ধরেন ফটোগ্রাফি, ফিল্ম সোসাইটি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে, আমি অনেকগুলো সংগঠনে গেছি, আইটি সোসাইটিতে গেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষকে একেবারে ভিতর থেকে যদি চেঞ্জ করতে পারে সেটা হচ্ছে ডিবেটটাই পারে। কারণ ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ফটোগ্রাফি সোসাইটি যেটা আছে, এখানে হচ্ছে আমি আমার দৃষ্টিতে যতটুকু দেখছি, আমি ভুল হইতে পারি, যতটুকু আমি দেখছি যে যাদের ধরেন ক্যামেরা আছে, এখন আপনার ফটোগ্রাফির শখটা কখন হবে? ধরেন আমি জীবনে কোনোদিন ক্যামেরা কিনতেই পারতেছি না, তা আমার শখটা কিন্তু একটা জায়গায় গিয়ে এমনিতে শেষ হয়ে যাবে। ফটোগ্রাফি আমি মোবাইল আর কতক্ষণ ফটোগ্রাফি করি, ধরেন আমার ভালো কোনো মোবাইলও নাই, সো আমার এই শখটা আসবেই না আলটিমেটলি। সো ফটোগ্রাফিতে ওইসব মানুষেরই আসলে যায়, ওই মানুষগুলো যায় যাদের ধরেন ক্যামেরা আছে, ওইরকম একটা এনভায়রনমেন্টে ছিল বা কেনার অ্যাবিলিটি আছে। সো এই সংখ্যাটা খুব বেশি না। এবং যেই মানুষগুলো নিজেরা ক্যামেরা কিনতে পারতেছে, সো তার ওই অ্যাবিলিটিও আছে যেটা অন্য কোনো এক জায়গাতে শিখে নেয়। আর এরকম ধরেন আইটি সোসাইটির সবগুলাই এরকম মানে একটু আলাদা করে দেয়, একটা সংখ্যাটা ছোট হয়ে যায়। বাট ডিবেটিং সোসাইটিতে যেটা হয়, ধরেন একেবারে গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, ওর তো ট্রফি দরকার নাই, সবাই ডিবেট করতে কিন্তু ট্রফির জন্য যায় না। অনেকে ডিবেট করতে যায়, আমি দেখছি সামনে ভাইবা আছে, আমি যখন ক্লাবের দায়িত্বে ছিলাম, যে সামনে চাকরির একটা ভাইবা আছে, উনি হচ্ছে 2 মাস আগের থেকে 1 মাস আগের থেকে উনি আমাদের ক্লাবে এসে কথা বলার আগে বলতো যে আমি কিন্তু কথা বলতে পারি না, কেউ হাসাহাসি করবো না, আমার সামনে ভাইবা আছে, আমি একটু প্র্যাকটিস করতে আসছি। তার মানে ডিবেট হচ্ছে ওই মানুষটাকে কথা বলতে শেখায় এবং নিজেকে এক্সপ্রেস করতে শেখায়। এবং এইটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক বই পড়লেন, অনেক কিছু জানলেন, আপনি অনেক স্কিলড, বাট এই স্কিলটা যদি আপনি প্রেজেন্ট করতে না পারেন, কেউ যদি না বোঝে যে আপনি এরকম স্কিলড একজন পার্সন, সে আপনাকে কিন্তু ওইটুকু ভ্যালু দেবে না। সো আপনার নিজেকে প্রেজেন্ট করা লাগবে, আর এই প্রেজেন্ট করার জন্য আমার মনে হয় ডিবেটের সাথে ভালো কোনো অপশন নাই। এবং আমি বললাম তো, আমি তো অত বেশি স্কিল মানে অ্যাকোয়ার করার সুযোগ পাইনি। আমার হচ্ছে শুরু থেকে গ্যাজেট ট্যাজেট কিছুই ছিল না, বাট আমার হচ্ছে ডিবেটের প্রতি আগ্রহের জায়গা থেকে আমি ডিবেট করতাম। এবং এই ডিবেট করার কারণে আমি হচ্ছে আমার মানে ডিপার্টমেন্টে যখন প্রেজেন্টেশনগুলো হইতো, দেখা গেছে আমি অটোমেটিক্যালি আমার গ্রুপের লিডার হয়ে যেতাম, কারণ আমি ভালো বলতে পারতেছি। এটা হওয়ার কারণে টিচাররা হচ্ছে আমার শুরু থেকে চিনতো, বা স্টুডেন্টরাও হচ্ছে আমার ফ্রেন্ডরা, ওরা হচ্ছে আলাদাভাবে দেখতো যে ও কিন্তু খুব ভালো করে কথা বলে। মানে অটোমেটিক্যালি হচ্ছে ক্লাসের ভেতরে আমি হচ্ছে একটা আইডেন্টিটি চেঞ্জ হয়ে গেল। তো এইটা হচ্ছে একটা বিরাট কনফিডেন্স দেয় যে আমি মনে হয় আসলে কিছু পারতেছি। এবং এই যে কথা বলার এই দক্ষতাটা জায়গা থেকে ধরেন আমি পেজ খুলছি, ইউটিউব চ্যানেল খুলছি, এখানে তো ফ্লুয়েন্টলি কথাই বলতে হচ্ছে আলটিমেটলি, তাই না? এবং একটা বিষয়কে যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে, সেটা তো ডিবেট থেকে শিখছি। সো এর মাধ্যমে আমার পেজ দাঁড়াইছে, চ্যানেল দাঁড়াইছে, এবং এর থ্রুতে ধরেন ব্র্যান্ড কোলাবোরেশন হচ্ছে, চাকরির অফার পাইতেছি, মানে সবকিছুর সাথে কিন্তু আমার ডিবেটটা লিঙ্ক। এই জন্য আমি ডিবেটের প্রতি মানে খুবই কৃতজ্ঞ, এবং আমার কাছে মনে হয় এই স্কিলটা থাকাটা জরুরি এবং কেউ চাইলে অর্জন করতে পারে, বা অন্যভাবে যদি কেউ প্রেজেন্টেশন শিখতে পারে সেটাও ভালো। মানে কথা বলতে পারাটা আমার কাছে মনে হয় যে এটা শেখা বা প্র্যাকটিস করা বা অ্যাটলিস্ট এক্সপ্লোর করে দেখা উচিত, কারণ মানুষ হিসেবে বেঁচে থাকতে হইলে কথা বলতেই হয়। এখন সেই কথাটা যদি রাইট ওয়েতে বলা যায়, এবং কথার মাধ্যমেই কিন্তু কথায় আসলে চিড়া ভিজে, এবং কথা দিয়েই চিড়া ভেজানো যায়। সো তবে কথার সাথে সাথে অবশ্যই কাজেরও প্রয়োজন হয়, তখন মানে দুইটা একটা আর একটা পরিপূরকের মতো কাজ করে।
এখন শুধুমাত্র কাজ দিয়ে হয়তো আউটপুট আসে, সেটা নিয়ে কোনো ডাউট নাই, বাট কথাটাও যদি থাকে, কথা কিন্তু মানুষকে ভরসা দেয়। কাজটা তো ইট জাস্ট এ পেপার, যে এটা আউটপুট আসছে বা এরকম, বাট কথাটা হচ্ছে যে আমি এটা কিভাবে করলাম বা আমার করার প্রসেস বা করতে পারবো সেটা আরেকজনকে বোঝানো, কাজটা যাতে আমাকেই দেয়। হ্যাঁ সেটাই। সো ওই কনফিডেন্সের জায়গাটা আসলে কথা থেকে আলটিমেটলি আসে আর কি। এখন যেই ভিডিওটা থেকে আসলে আপনার সাথে আমার বসার ব্যাপারে খুব মানে ডিপ ইন্টারেস্ট কাজ করছে। একটা তো ইন্টারেস্ট যে আপনি খুব চমৎকার কথা বলেন বা সুন্দরভাবে কথা বলেন, এটা নিয়ে কোনো প্রকার কারোরই ডাউট নেই। বাট একটা ভিডিও যেটা ছিল যে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বা এই যে একটা প্রবলেম, এই জায়গাটাতে আপনার ভিডিওটা থেকে আমি একটা ফ্যাক্ট কালেক্ট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে বাংলাদেশে 10.5 কোটির মতো মানুষ আছে এবং সেই 10.5 কোটি মানুষ পুরো জনসংখ্যার 62% যারা কর্মক্ষম, মানে এরা কাজকাম করতে পারে, এবং সেইটার ভিতরে আবার 26 লাখের মতো মানুষ প্রত্যেক বছর আমাদের ইকোনমিতে যুক্ত হয় যারা বেকার, এবং তারা কিন্তু পড়াশোনা শেষ করে। এবং আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে বাংলাদেশের রিসেন্ট মানে অলমোস্ট লাস্ট 15 or 20 ইয়ার্সের দিকে আপনি যদি তাকান, যে অনেক বেশি মানুষজন পড়াশুনো করে কিনা, আপনার কাছে কি মনে হয়? মানে আমার তো মনে হয় যে আসলে অনেক বেশি মানুষজন শিক্ষিত হচ্ছে আর কি। মানে শিক্ষার ডেফিনেশনটা তো আসলে খুবই কমপ্লিকেটেড, যে শিক্ষা মানে কি, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে সার্টিফিকেট, দুইটা আলাদা। বাট আপনি সার্টিফিকেটধারী লোকজনের সংখ্যা কিন্তু গত 15-20 বছর অনেক বেশি কিনা। রাইট। তো যেটা বলতেছিলেন যে 62% মানুষ হচ্ছে কর্মক্ষম, এটাকে হচ্ছে ইকোনমিক্সের ভাষায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। এটা কিন্তু মানে একটা দেশ সহজেই পায় না, একটা লম্বা সময় পরে গিয়ে পায়, কারণ 100-200 বছর পরে পায়। কারণ আপনি দেখেন এখন 62% মানুষ হচ্ছে কর্মক্ষম, মানে এদের বয়স 15 থেকে 45 বা 50 এর ভিতরে, মানে যারা কাজ করতে পারে। এই মানুষগুলো ধীরে ধীরে বয়স বাড়তে থাকবে, এরাই কিন্তু আলটিমেটলি পরবর্তী সময়ে গিয়ে মানে ওই নির্ভরশীল ক্যাটাগরিতে চলে যাবে। তো ওই সংখ্যাটা কিন্তু 62%, এরা সবাই কিন্তু নির্ভরশীল হয়ে যাবে। এবং এই সময়টাতে যেহেতু এই মানুষগুলো কিছু করতে পারতেছে না, বেকার, এবং দিন দিন হচ্ছে দেশের জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটাও কমে আসতেছে, সবকিছু মিলে পরবর্তী সময়ে গিয়ে এই যে কর্মক্ষম মানুষের সংখ্যাটা 50%-এর বেশি পাওয়াটা এটা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা দেশে কি করে যে এই ডেমোগ্রাফি ডিভিডেন্ডের সময়টাতেই সর্বোচ্চ পরিমাণে কাজের সুযোগ তৈরি করা এবং যতভাবে সম্ভব জনগণকে কাজে লাগিয়ে দেশের মানে ডেভেলপমেন্টটা করে নেয়। কিন্তু বাংলাদেশ হচ্ছে কি পরিমাণ দুর্ভাগ্য আমাদের, যে এত চমৎকার সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি বেকার নিয়ে ঘুরতেছি। মানে যেই মানুষগুলো কাজ করার জন্য বসে আছে যে আমি কাজ করব, তাদের সামনে কাজ দেয়া যাচ্ছে না। এখন কেন দেয়া যাচ্ছে না? এর পেছনে কি শুধুমাত্র এই যে বললাম যে সার্টিফিকেট সংগ্রহের যে একটা মানে প্রবণতা, একটা প্রতিযোগিতা, এইটাই কি একমাত্র দায়ী? কথা হচ্ছে যে মানুষ কিভাবে চলবে বা আমি আলটিমেটলি আগামী 1 বছর বা 2 বছর কোনটার পিছনে ছুটবো, এইটা কিন্তু আমি নির্ধারণ করি না। এটা হচ্ছে আমার সামনে বিভিন্ন জিনিস ঝুলিয়ে দেওয়া হয়, আমি এই জিনিসগুলো দেখার পর সিদ্ধান্ত নেই যে আমি এখন কোনটার পিছনে ছুটবো। আমি ছোট করে অডিয়েন্সের উদ্দেশ্যে বলে রাখি যে মানুষজন মেজরিটি আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনে, বাট এটার বাইরেও আপনি টিচার হিসেবে পড়ান শিক্ষতে। সো শিক্ষার বিষয়ে আপনার ভালো জ্ঞান আছে, প্লিজ কন্টিনিউ করেন। কারণ আদারওয়াইজ মানুষজন ভাবতে পারে যে মানে একজন ইউটিউবার এসে এগুলো নিয়ে কথা বলতেছে, ভাই তো কি শুরু করছেন। তারপরে ধরুন আমি যে পড়াশোনা করছি সোশ্যাল ওয়ার্কে, আলটিমেটলি সোশ্যাল ওয়ার্ক তো মানে সমাজের মানুষজনকে নিয়ে কাজ করে, বিশেষ করে সোশ্যাল প্রবলেমগুলো আইডেন্টিফাই করে এবং সেটা সমাধানের মানে চেষ্টা করে। যদিও বাংলাদেশে এটা রেকগনাইজড কোনো পেশা না, বাট এটা কিন্তু ধরেন ডাক্তার যেরকম একটা পেশা, তারপর হচ্ছে ধরেন কাউন্সিলর বলি, সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা, এরকম পেশা, সেম একটা পেশা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে, আমাদের দেশে নাই। বাট আমার পড়াশোনা কিন্তু এই জায়গাগুলোতে। যেটা বলতেছিলাম যে আমি যে সার্টিফিকেটের পিছনে দৌড়ানো শুরু করব, আমি কেন সার্টিফিকেটের পিছনে দৌড়াবো, কেন হচ্ছে আমি একটা মানে দক্ষতা উন্নয়নের দিকে যাব না, এইটাও কিন্তু আলটিমেটলি উপর মহল থেকেই মানে যে ডিজাইনটা আসে, যে প্ল্যানটা আসে, সেটার উপর ভিত্তি করেই হয়। ধরেন যদি এমন হইতো, ধরেন চীন যে এটা করছে 1980-র পর থেকে চীন হচ্ছে মারাত্মকভাবে ওদের যেই কারিগরি সেক্টরটারে হচ্ছে ডেভেলপ করছে। কারিগরি সেক্টর ডেভেলপ করছে মানে কিন্তু এই না যে একটা বোর্ড চালু করে দিচ্ছে বাংলাদেশের মতো, যে কারিগরি বোর্ড, এর আন্ডারে হচ্ছে ভোকেশনাল মানে চালু করে দিব আমরা। আমার কিছুদিন আগে একটা ভিডিও আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওরা হচ্ছে শিক্ষার ভিতরে আলাদা করে হচ্ছে একটা সিস্টেমই অ্যাড করে দিচ্ছে যেখানে শুধু কারিগরি শেখানো হবে। এবং এইটার মর্যাদা কোনোভাবে ধরেন আমাদের দেশে কিন্তু যারা কারিগরিতে পড়তে যায় ভোকেশনালে, মানে সোশ্যাল একটা ব্যারিয়ার কিন্তু থাকে যে একটু নিচু, ও তো ভোকেশনালে পড়ছে।
তার মানে দেখেন আপনি যে এই যে একটা ন্যারেটিভ দাঁড়ায় গেছে যে ভোকেশনে পড়লে সে একটু দুর্বল, এইটার কারণে কিন্তু দুর্বল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আসলে দুর্বল সবল এটা সম্পূর্ণ একটা মানে ভেরিয়েবল ব্যাপার, আমি তো বোঝানোর জন্য বলছি। হওয়া সত্ত্বেও কেউ কিন্তু কারিগরিতে পড়তে চায় না, ওর মনে হয় যে ওর সার্টিফিকেট অর্জন করার জন্য জেনারেল লাইনে যাওয়া দরকার। এই যে একটা প্রবণতা, মানে আমরা সামাজিকভাবে এটা বুঝাইতেই পারি নাই এবং একটা উদাহরণ সেট করতে পারে না রাষ্ট্র যে তুমি কারিগরি লাইনে আসলে বা এইভাবে শিখলে তোমার একটা সিকিউর ফিউচার হইতে পারে, তুমি এই কাজগুলো করতে পারো। এই উদাহরণগুলো না থাকার কারণে গণহারে সবাই হচ্ছে ওই আপনার মানে জেনারেল দিকে চলে যাচ্ছে। এই কারণে সার্টিফিকেটটা তো বেশি পরিমাণে বাড়তেছে, বিশেষ করে সরকার জেনারেল সার্টিফিকেট। এবং সরকার এই জায়গায় আরেকটা কাজ করছে কি, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানানোর একটা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছিল, যে বিভিন্ন জেলার পলিটিক্যাল নেতাগুলো প্রতিযোগিতা করে যে একটা বিশ্ববিদ্যালয় আমার জেলায় হওয়াই লাগবে, ও না হলে না এটাকে এটা আমার জেলায় নিয়ে যাব। তো জেলায় জেলায় যখন বিশ্ববিদ্যালয় হয়, এখন বিশ্ববিদ্যালয় ব্যাপারটাতে তো অনেক বেশি গ্লোরিফাই করা হয় সিনেমাতে, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই না? জেলায় জেলায় হওয়ার কারণে সবারই টার্গেট তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়বো, কেন হচ্ছে অন্য জায়গায় যাবো, কারণ এটা তো গ্লোরিফাইড অলরেডি। সো এইসব কারণে এই যে যেই সময়টা হচ্ছে মানুষের দক্ষ হওয়া দরকার ছিল, কারণ জেনারেল লাইনে পড়ে তো সবাই ওই একই ধরনের চাকরি যাইতে পারবে না। চীনে যেটা করছে 80 সালের পর থেকে, ওরা কারিগরির দিকে এমনভাবে শুধু ফোকাসই করে নাই, প্রচুর পরিমাণে কাজের সুযোগও তৈরি করছে। এবং শুধুমাত্র আমাদের মতো ভোকেশনাল যেরকম যে পড়াইছে, এই পড়ানোটা না, ওরা ইন ক্যাম্পাস ট্রেনিং এর ব্যবস্থা করছে। বিভিন্ন কোম্পানিকে বলছে তুমি কাজ করতেছো ঠিক আছে, বাট তুমি হচ্ছে সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন তুমি ক্যাম্পাসে গিয়ে একটা দিন শিখাই আসবা, এরকম বলে দেওয়া, কানেক্ট করে দেওয়া। এইরকম বিষয় তো আমাদের এখানে কিছু করে নাই। যেহেতু করে নাই, আমাদের সামনে উদাহরণও নাই, রাষ্ট্র এই ব্যাপারে হচ্ছে একেবারে উদাসীন। দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণে সার্টিফিকেটধারী মানুষ বের হচ্ছে, কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে এই মানুষগুলোকে যে কাজে লাগানো, সেই কাজে লাগানোর মতো দক্ষতা আমি তাদের বৃদ্ধি করতে পারতেছি না। এই জন্য এই মানুষগুলো বিদেশেও যাইতে পারতেছে না। বিদেশে গিয়েও আপনি দেখেন অবস্থা কেমন, রেগুলার কামকাজ ছাড়া তো স্পেশাল যেখান থেকে টাকা পয়সা বেশি ইনকাম করা যাবে এই টাইপের জিনিসপত্রতে তো তারা, আমার মনে হয় যে এটা হোলিস্টিক একটা মানে বাজে ব্যবস্থা, এটা নিয়ে কাজ করা দরকার সরকারের। মানে ব্যবস্থাটা তো ধরেন বাজে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা আমরা না বললেও যারা দর্শক আছে মোটামুটি বুঝতে পারে যে ব্যবস্থা বাজে। এখন এই বাজে ব্যবস্থার ভিতরে তো অ্যাটলিস্ট সবাইকে তার নিজের জায়গাটাতে সার্ভাইভ করা দরকার। এখন বাংলাদেশ বা গ্লোবাল কনটেক্সট ওয়াইজ আপনার কাছে কি মনে হয় যে আমি নিজে থেকে যদি কোনো একটা স্বপ্রণোদিতভাবে আমার নিজেকে চেঞ্জ করতে চাই, সেটার স্টেপগুলো কি হইতে পারে, বা কোন ওয়েতে আসলে আমি চিন্তা করলে, সমস্যা তো থাকবে, এই সমস্যা হয়তো বা 50 বছর পরে শেষ হয়ে যাবে, কিন্তু 50 বছর পরে হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে, আমার কোনো লাভ হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় ভাই? মানে এই কোশ্চেনগুলো আপনাকে করার পিছনে একটা কারণ আছে, কারণ যেহেতু আপনি ভিডিওগুলো বানানোর খাতিরে প্রচুর পরিমাণে আই বিলিভ যে রিসার্চ বা পড়াশোনা করতে হয়, সো ওই জায়গাটা থেকে যদি বলতেন। এটা হচ্ছে ধরেন আজ থেকে 10 বছর আগে কেউ জিজ্ঞেস করলে হয়তো মানে বলার উপায় ছিল না, যে মনে হয় রাষ্ট্রকে কিছু করেই দেয়া লাগবে। বাট এখন আসলে শুধু রাষ্ট্রের দিকে চায় না থাকলে অনেক কিছু করে ফেলা যায়। যেমন বাংলাদেশেও তো এই উদাহরণ ভুরি ভুরি আছে। এই সিস্টেমের ভিতরে থেকেই কি কেউ নতুন নতুন কিছু তৈরি করে নাই? অবশ্যই করতেছে। এখন যেহেতু অনলাইনের যুগ, ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপর রাষ্ট্র একটা খুব ভালো কাজ করছে, সবার কাছে ইন্টারনেট দিছে। এক্স্যাক্টলি, এটা যে করছে মোটামুটি মোবাইল ফোন কিনে, এটা মারাত্মক একটা কাজ করে দিছে। যদি এইটুকু না করতো, যদি উত্তর কোরিয়ার মতো হয়ে যেত, রাইট, তাহলে তো আরো সমস্যা হয়ে যেত। তবে এই জায়গায় আমার মনে হয় যে মানুষ হিসেবে বা একজন ছাত্র হিসেবে আমার এই চিন্তাটাই করা দরকার যে সবাই যেদিকে গা ভাসাচ্ছে আমিও কি সেদিকে গা ভাসাবো কিনা। আমাদের স্টুডেন্টদের ভিতরে বা আমাদের ভিতরে একটা মানে বাজে প্রবণতা আছে, সেটা হচ্ছে আমরা মানে খুব বেশি দূর চিন্তা করতে পারি না, আমরা জাস্ট ইমিডিয়েট একটা সময়ের কথা চিন্তা করি। ধরেন আমি চিন্তা করতে পারি না, এটার কারণ কি যে আমরা খুব ন্যারো ওয়েতে পৃথিবীটাকে দেখি, ন্যারো ওয়েতে পৃথিবীটাকে দেখি। এবং মানে ব্যাপারটা হয়েছে কেমন, ধরেন এই যে ইউনিভার্সিটি যে কালচারগুলা, আমি যে হলে থাকতাম এইখানে না, ধরেন আমি গ্রাম থেকে আসছি, আসার পরে আমি আমার আশপাশে যা দেখব এগুলোর কোনো একটা কিছুর মাধ্যমেই তো আমি প্রভাবিত হব, কিন্তু ওই পুরো পরিবেশটাতেই কিছু নির্দিষ্ট জিনিসের প্রতি হচ্ছে মানুষের বেশি ক্রেজ দেখা যায়। বা ধরেন সবাই সরকারি চাকরির জন্যই পড়াশোনা করে, রাইট। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গেলে যেদিকে দেখাবেন সবার হাতে একটা সাধারণ জ্ঞান এবং এর বই আছে, সবাই পড়াশোনা। তো এইটা দেখার পর তো মানে কেমন একটা মনে হতো নিজেও পড়াশোনা করি। তবে এখানে আমি একটু ছোট্ট একটু হিস্ট্রিক্যাল একটা মানে কাহিনী বলি যে কেন হচ্ছে সরকারি চাকরির প্রতি এত ক্রেজ চলে আসছে। আপনি হচ্ছে RRR সিনেমাটা দেখছিলেন? না না, আমি এটা দেখিনি। আর মানে সাউথ ইন্ডিয়ার একটা মুভি, এটা দেখিনি। এটা হচ্ছে এই মুভিটাতে আমি মুভির কাহিনীতে না, যেটা দেখলে হচ্ছে একটা জিনিস আমি মিলাইতে পারতাম, সেটা হচ্ছে ধরেন ব্রিটিশ শাসনের সময়ে
ব্রিটিশ সরকারি যে সমস্ত কর্মকর্তা ছিল বা কর্মচারী ছিল এরা কিন্তু আমাদের এখানকার সাধারণ মানুষের প্রতি ব্যাপক নির্যাতন করছে। দেখা গেছে একেবারে প্রভুভৃত্যের মতো আচরণ। ধরেন আমার জমি আমি থাকতেছি, বাট ওই ব্রিটিশের কোনো একটা পুলিশ সে আসা মানে তাকে আমার স্যার বলে ডাকা লাগবে, বা তাকে দেখলেই সাধারণ মানুষ একটা চরম ভয়ের মধ্যে থাকতো। এইটা 190 বছর যখন টানা চলছে, চলার পরে মানুষ ভয় পাইতে পাইতে আমাদের মানে এই অঞ্চলে মানুষের ভেতরে একটা চিন্তা ঢুকে গেছে যে এরকম সরকারি পোশাক যদি আমি পরতে পারি বা সরকারি চাকরি যদি নিতে পারি, দ্যাট মিনস আমি ওই প্রভুর লেভেলে চলে যাব। এইটা হচ্ছে একেবারে মস্তিষ্কে ঢুকে গেছে কিন্তু 190 বছরে। সো এরপরে হচ্ছে ধরেন একেবারে খেটে খাওয়া একটা কৃষক, সে তার চায় যে তার ছেলেকে যেহেতু পড়াশোনা করাইতেছে তাহলে তার ছেলেও হচ্ছে ওরকম হচ্ছে একটা অফিসার হোক, যে হচ্ছে এরকম একটা পাওয়ার নিয়ে ঘুরবে। এইটা যে ঢুকে গেছে, এখনো হচ্ছে আপনি গ্রাম অঞ্চলে সব জায়গায় গেলে হচ্ছে দেখবেন যে মানুষ এই সরকারি চাকরি ধর খুবই ছোট পজিশনে কাজ করে, বাট সরকারি চাকরি হইলে সেটার একটা আলাদা আলাদা একটা মানে আলাদা একটা সম্মান থাকে। তো যখন গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে ছেলেগুলো বড় হইতে থাকে, মেয়েগুলো বড় হয়, ওরা এইটা শুনতে শুনতে বড় হয়, এবং বড় হওয়ার পর ও যখন বিশ্ববিদ্যালয়ে আসার পরে দেখে যে পরিবেশটা একই রকম, আসে দেখে চারপাশে সবাই সরকারি চাকরির জন্যই পড়াশোনা করতেছে, এবং প্রতি বছর বিসিএস কে ফার্স্ট হইলো, পুরো জাতীয় লেভেলের সকল পত্রিকা এটা কাভার করে, তার একাধিক সাক্ষাৎকার, তার সেশন ভরে যাচ্ছে, পুলিশকে ফার্স্ট হইলো, এটা নিয়ে একাধিক মানে টকশো হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখার পর এবং মানে সবকিছু দেখেন, একটা বড় সংখ্যক মানুষ এইটাকে নিয়ে চিন্তা করে বইলা এইটা প্রচার করলে সেটা ভিউ বেশি হয়, ছড়ায় পড়ে বেশি। আলটিমেটলি ইন্টারনেট দুনিয়া বা সকল জায়গায় এটাই ছেয়ে আছে, একটা স্টুডেন্ট আসার পর এটাই দেখে, ওর কাছে মনে হয় যে তাহলে তো আমার এটাই পড়া উচিত, কারণ এই যে সবাই যেভাবে অ্যাকসেপ্ট করতেছে আমি কেন এর বাইরের লাইনে যাব। সো এর বাইরে আসে চিন্তা করতে পারে না, আসলে একটা দলবদ্ধভাবে চিন্তা করতে পছন্দ করে, সেটা মাচ মোর সেফ ফিল দেয় তার নিজের ভিতরে। এক্স্যাক্টলি, এবং সে এইটাও বুঝে যে আমি যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে চান্স পেয়ে গেছি, তো সবাই মিলে চাকরি পরীক্ষা এখানেও প্রতিযোগিতা, এখানেও চান্স পাইয়ে যাবো আমি। কিন্তু এটাই বললাম যে সে হচ্ছে 10, 15, 20 বছর পরে চিন্তা করে না যে আলটিমেটলি এখান থেকে সফল হওয়ার মানে সম্ভাবনা কতটুকু, বা হইলেও সে কত দূর পর্যন্ত যাইতে পারবে, কিচ্ছু চিন্তা করে না, জাস্ট ওই দুইটা চিন্তার মধ্যে থাকে। আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করেন যে সরকারি চাকরি পাওয়ার পরে কি, বা বিসিএস ক্যাডার হওয়ার পরে তুমি কি করবা, বা এরপরে তোমার জীবনটা কি হবে, তার কোনো প্ল্যান নাই। আমরা 10-20% মানুষ বলতে পারে, বাট মেজরিটি মানুষ বলতেই পারবে না, এবং মেজরিটি মানুষ হয়তোবা ইন ডিটেইল জানেও না যে ওই পজিশনে গেলে তার কাজটা কি। শুধু ডেজিগনেশনটা লাগে। আমিও তো একসময় সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি, আমিও তো বিসিএস দিছি 2-3টা, বাট আমি হচ্ছে যখন বিসিএস দেওয়া শুরু করি আমি দেখি যে এই পড়া আমার দ্বারা হয় না, মানে সত্যি কথা বলতে প্রচুর পড়াশোনা, তো কারণ এত বড় প্রতিযোগিতা, কত কিছু মনে রাখতে হয়। আমি যখন দিলাম 1-2 বার, দেওয়ার পরে দেখলাম যে আমার দ্বারা হয়তো হবে না, কারণ আমি তখন আমি তখন ক্যালকুলেট করলাম, আমিও যে বেশি দূর চিন্তা করি তা না, আমি জাস্ট কয়েকটা বছর ক্যালকুলেশন করছি যে আমি যদি এখন থেকে প্রিপারেশন নেই, যদি আমার প্রথম বিসিএসও হয়ে যায়, মানে প্রথম একবার মিস করার পরে, তারপরও দেখলাম চাকরিতে প্রবেশ করতে করতে আমার 5 বছর সময় লাগবে। এই 5 বছর হচ্ছে আমার বেকার থাকা লাগতেছে। এখন আমি চিন্তা করছি আমার ফ্যামিলি নিয়ে, আমাকে নিয়ে, যে এই 5 বছর আমি কেমনে চলবো। সো এইটা চিন্তা করার পর আমি মনে করছি না, 5 বছর এইদিকে না যেয়ে আমি অন্যদিকে ট্রাই করি। আমি জাস্ট ছোট্ট চিন্তা করছি, দেখেন মাত্র 5 বছরের চিন্তা। আমি যদি আরও মানে বেশি বয়স না চিন্তা করতে পারতাম, তাহলে হয়তো আমি 3rd ইয়ার 2nd ইয়ারে থাকতে কিছুটা স্টার্ট করে দিতে পারতাম। তো এই চিন্তাটুকু হচ্ছে অনেকে করে ওঠে না। আপনি যেটা বললেন যে তার ওই ডেজিগনেশনটার দিকে অনেকে তাকায় থাকে, বাট এরপরে কি, এরপরে সে কই যাবে, এরপরে কি হবে, ওই চিন্তাটা নাই। আলটিমেটলি এটা হচ্ছে হিস্টোরিক্যাল একটা পার্সপেক্টিভ আর কি, মানুষের মাথা থেকে এটা যাইতেছে না, এবং যাওয়ার জন্য যা করা লাগবে ওইটাও করা হচ্ছে না। আলটিমেটলি তো এটা আমাদেরকে এক প্রকার একটা প্রবলেমের মধ্যেই আরো ওই যে চোরাবালির মতো আরো নিচের দিকে আমরা যাইতে থাকতেছি, কারণ গভর্নমেন্টের যে পজিশন এটা তো ফিক্সড, এটা বছর বছর আপনার হবে না আর কি, বাড়লে আর কতটুকু খুব অল্প পরিমাণে বাড়তে পারে। যে ধরেন একটা অফিসের শাখা স্টার্ট করা হয়েছে অন্য একটা জায়গায়, ধরেন বাংলাদেশ ব্যাংকের শাখা 10টা আছে, আরেকটা ধরেন বাড়াইলো, সো ওই শাখার ওই কয়টা মানুষই বাড়বে, সো এটা তো লার্জ স্কেলে বাড়তেছে না, তাই না? তার চেয়ে বরং আরো প্রতিযোগীর পরিমাণে বাড়তেছে। হ্যাঁ, আপনি আসলে যে জায়গাটা থেকে আমাদের ডিসকাশন শুরু হয়েছিল যে 23 লাখের মতো মানুষ, বা সরি 26 লাখের মতো মানুষ আসলে বেকার থাকতেছে, এবং প্রত্যেক বছর গ্র্যাজুয়েট করে কিন্তু 22 লাখ থেকে 23 লাখের মতো মানুষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তারা তার নিজের জায়গাটা থেকে, কারণ আলটিমেটলি তো দেশ দেশের মতো যাবে, আমার জীবনটা তো আমার, তো সেখানে তাদের জন্য আপনার কোনো ইয়ে আছে কিনা? অবশ্যই, যে আমি আমার উদাহরণ থেকেই বলি, আমি যেমন মাত্র 5টা বছরের কথা চিন্তা করছিলাম যে 5 বছর আমি কি করবো, দ্যাটস ওয়াই আমি অন্য একটা চিন্তা করছি। সো আমি বলবো যে জাস্ট
মানে নিজের স্ট্রেংথ সম্পর্কে একটু জানা লাগবে যে আমি কি কি পারি। যদি দেখা যায় যে হচ্ছে আমি কিছুই পারি না, তাহলে কিছু পারার ব্যবস্থা করতে হবে, কারণ এখন আসলে অনলাইনের যুগে সবই অ্যাভেলেবল। প্লাস এমন একটা স্কিলের দিকে একটু ফোকাস করা। ইউনিভার্সিটি লাইফে আমি দেখছি সবাই তো সবসময় পড়াশোনা করে না, একটু ঘুরে বেড়ায়, অনেকে ঘুমায়, কার্ড খেলে, নানান ধরনের। এগুলো ভেতর দিয়ে সে যদি জাস্ট একটা ফিক্স স্কিলকে সে হচ্ছে টার্গেট করতে পারে যে আমি এইটা শিখবো, এবং এটা শেখার জন্য তার কাছে অগণিত মানে রিসোর্স আছে, একটা জিনিসকে টার্গেট করে শিখে রাখলে আমার মনে হয় যে এটা তার জন্য কঠিন কিছু না, এবং এইটাই হচ্ছে তার পরবর্তীতে যে কোনো মানে জায়গায় পর্যাপ্ত পরিমাণে হেল্প করতে পারবে। সো আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে হচ্ছে শুরু থেকে একটু মানে জব মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করা দরকার, যে আসলে যেটা নিয়ে পড়াশোনা করতেছে এখান থেকে কোথায় যাওয়া যায় এবং কি কি অপশন আমার সামনে আছে। আমি যদি অপশন না জানি তাহলে তো আমি আসলে মানে যাওয়ার জন্য স্টার্টই করতে পারবো না। আমি জাস্ট একটা কথা বলবো যে তুমি যে অপশনগুলো একটু খুঁজে বের করে রাখো, তোমার কি কি করা লাগবে, তাহলে বাকিটা হচ্ছে নিজের থেকেই বোঝা যাবে যে আমার এটা অর্জন করার জন্য আমার কি করা দরকার। এটা হচ্ছে আমার মনে হয় করা দরকার আর কি। আচ্ছা, একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে। সেই ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ধরেন আপনি আপনার যে ভিডিওটা রেফারেন্স দিয়ে আজকে আমাদের এত ডিসকাশন, সেই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দিব ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিব। তো ওই ভিডিওটার ভিতরে আপনি দেখবেন যে একটা কথা বলাতে মানুষের শরীর অনেক গরম হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে ভারতীয় কাজকাম করে বা বিদেশি লোকজন কাজকাম করে। বিদেশি লোকজনে অত সমস্যা হয় না যতটা সমস্যা হয়েছে ভারতীয়তে। সো ধরেন শরীর গরম হইলো, দুইটা কমেন্টে দুইটা গালিও দিয়ে গেলাম আমরা যে ঠিক আছে এরা কেন করতেছে, তো কিন্তু কাজটা তো করতে হবে, রাইট? এটা তো আমার দেশের কাজ। এখন কিছু জায়গাতে অবশ্যই জোর করে কিছু মানুষকে বসানো হয়েছে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যতটুকু ধারণা যদি 5 জন মানুষ কাজ করে বিদেশি, এই 5 জনের ভিতরে হয়তো বা 2 জন বা 3 জনকে জোর করে বসাইছে বা সিস্টেমেটিকলি অনেকে স্বার্থ রক্ষার জন্য, বাকিগুলো তো দরকারই বসাইছে, কারণ কাজগুলো তো করতে হবে। এখন এই কাজ করার মতো ক্যাপাবল লোক তো আমার আসলে তৈরি হচ্ছে না। তো সেই জায়গাটাতে আপনি আসলে মানে পুরো জিনিসটাকে আপনার পার্সপেক্টিভটা কি, বা একদম সোসাইটির কারেন্ট সিচুয়েশনে আপনার কাছে কি মনে হচ্ছে? যে আমি এই জায়গায় হচ্ছে একটা লাইন ধরেন বেশ ভালো জনপ্রিয় হয়েছে এরকম, যে বাংলাদেশের কর্পোরেটগুলো বলে যে দক্ষ লোক নাই। আবার ধরেন যে স্টুডেন্টগুলো দক্ষতা নিয়ে বের হয়, উচ্চশিক্ষা নিয়ে বের হয়, তারা বলে দেশে চাকরি নাই বলে তারা বিদেশ চলে যায়। আর কর্পোরেটরা বলে দেশে দক্ষ লোক নাই করা বলে বাইরে থেকে হচ্ছে মানে লোক নিয়ে আসে। দুইজনের পার্সপেক্টিভ থেকে দুজনে কিন্তু রাইট। ধরেন বুয়েট থেকে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করছে, সে বিভিন্ন কিছু শিখছে, সে তো নিশ্চিতভাবেই দক্ষ, সে তাকে হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। বাট সে হচ্ছে কেন বিদেশ চলে যাচ্ছে? সে তো বিদেশ চলে যাচ্ছে, এবং সে যদি এইটা বলে যে দেশে হচ্ছে আমাকে মানে এই মুহূর্তে আমার যা দক্ষতা বা যে যোগ্যতা এই অনুযায়ী বেতন দিয়ে রাখার মতো ওইরকম কোম্পানি নাই, মানুষ নাই, বা পরিবেশটা নাই, তার দিক থেকে তো সত্য কথা। কারণ আপনি আমাদের স্ট্রাকচারগুলো দেখেন, কর্পোরেটের স্টার্টিংয়ের সময় হচ্ছে বেতনটা খুবই কম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে একদম কম বেতন থাকে। সো বুয়েট থেকে মাস্টার্স করা একটা ছেলে সে কেন হচ্ছে এই 25-30 হাজার টাকা ঢুকতে চাইবে? নাই চাইতে পারে সে। তার মানে এই জায়গায় একটা গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে। মানে দক্ষ মানুষ যে একদম বের হচ্ছে না আমি এটা বলবো না, দক্ষ মানুষ তো বের হচ্ছে, প্রচুর বের হচ্ছে। এই মানুষগুলো বেশিরভাগই বিদেশ চলে যাচ্ছে। তার মানে তাকে দেশে রাখার জন্য কর্পোরেটদের যে একটা ভিন্ন একটা স্ট্রাকচারের দরকার ছিল, বা কোন স্ট্রাকচারে গেলে দেশের ছেলেগুলো দেশেই থাকতে পারতো, এইখানে হচ্ছে আমার মনে হয় একটা গ্যাপ থেকে যায়, যে কারণে এরা বিদেশ চলে যায়। আমি জাস্ট এখানে একটু ছোট করে অ্যাড করে দিই ভাই, আমার এটা কোনো ফ্যাক্ট না, এটা আমার ধারণা। কারণ আমি যেহেতু এই জিনিসপত্রগুলো নিয়ে মোটামুটি ডিপলি একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি, এবং বিগত 7-8 বছরের কাছাকাছি সময় হবে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় কি, যে আপনার বাংলাদেশের টপ কোনো একটা ইউনিভার্সিটি থেকে যখন কেউ বের হয়, সে বের হয় একজন একাডেমিশিয়ান হিসেবে। তার মানে তার কাছে একাডেমিক নলেজগুলো খুব ভালো থাকে, সে রিসার্চার হিসেবে খুবই ভালো। বাট আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা আসলে কি জাতিগতভাবে আমরা কিন্তু একটা কারখানা, আমরা জিনিসপত্র এখানে প্রডিউস করি। মানে আপনি দেখেন, আপনি গার্মেন্টস, এটা তো একটা কারখানা, এটা তো বানাইতে হবে, এখানে তো রিসার্চ করার কিছু নাই, থাকলেও কম, কিন্তু আমার গ্র্যাজুয়েট তো বের হচ্ছে 23 লাখ 24 লাখ, এন্ড 23 লাখ 24 লাখ রিসার্চার আমি করবো কি? পয়েন্ট। আবার আপনি শুরুতেই যে কথাটা বলতেছিলেন, কারিগরিতে যারা ঢুকতেছে, কারা ঢুকতেছে? যাদের কোনো জায়গাতে হয়তো বা গতি টতি করতে পারতেছে না,
আর প্রাইভেট কারিগরিগুলো যেগুলো আছে এগুলা তো ধরেন ভিতরে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক ঝামেলা আছে। সবগুলো হয়তো বা ওরকম না, দের আর সার্টেন প্রাইভেট পলিটেকনিক যারা খুব ভালো মতো অপারেট করে, আমি গেছি কয়েকটাতে, খুবই ভালো, খুবই কম, বাট ওটার সংখ্যা খুবই কম। বাট মেজরিটি প্রাইভেট পলিটেকনিক মানুষজন কি হয় যে ওখানে গেলেই টাকা দিলে একটা সার্টিফিকেট পাওয়া যায়। এবং সার্টিফিকেটটা পাইলে এই সার্টিফিকেটটা দিয়ে আসলে কি করবে সে নিজেও প্রপারলি জানে না। এখন আমার কিন্তু দরকার হইতেছে ওই যে চায়নার যে এক্সাম্পলটা দিলেন, আমার কারিগরি লোক দরকার, রাইট, কারণ আমার ইকোনমি পুরোপুরি এই মানুষগুলোর উপরে ডিপেন্ডেন্ট। এইগুলা কিন্তু আবার বিদেশে চলে যাবে যারা একাডেমিশিয়ান আছে, কারণ তারা তো আসলে এখানে রিসার্চের পরিবেশ বা রিসার্চ করার জন্য কি হয়, টাকা লাগে। টাকাটা রিসার্চ আপনি কখন করেন? যখন আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসা থেকে আপনার হয়তো বা 100 টাকার ভিতরে আপনার 30 টাকা প্রফিট হয়েছে, আপনি 20 টাকা আপনি নতুন মেশিনারিজ বা আদার জিনিসপত্র কেনার জন্য করলেন, 10 টাকা আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে এই টাকা দিয়ে আমি রিসার্চ করবো। আপনি দেখেন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে, যারা বিদেশ থেকে অপারেট করে, যারা বাংলাদেশ থেকে জিনিসপত্র বানায় নিয়ে যায়, তাদের কিন্তু একটা বিশাল বড় CSR ফান্ড থাকে। আপনি যদি যান, আপনি যদি সিলেটে যান, সিলেটে একটা মজার জিনিস আছে, সিলেটে কিন্তু শেভরনের আপনি অনেক জিনিসপত্র দেখবেন। মানে চারিদিকে যেহেতু ওখানে গ্যাস ফিল্ড আছে ওদের, সো ওইটার কারণে শেভরন যেহেতু ওখানে হাইলি অপারেট করে, সিলেট শহরে আপনি একটু পরপর গেলেই দেখবেন বিলবোর্ড, যে শেভরন বিভিন্ন ধরনের বিলবোর্ড লাগাইছে এবং সেখানে জনসচেতনতামূলক অনেক কথাবার্তা লেখা। তারপরে শেভরন বলতেছে গাছ লাগাইতে হবে, তারপরে এটা ভালো কথা, এটা মানে অনেক ভালো ভালো জিনিসপত্র বলতেছে। এটা কখন বলতেছে? কারণ ও অলরেডি কিন্তু তার ওই পরিমাণ টাকা পয়সা আর্ন হচ্ছে, এন্ড তারপরে যে ওর মনে হচ্ছে যে না আমি সোশিও ইকোনমিক জায়গাতে, আমার তো এত পরিমাণ আর্নিং নাই, আমি তো মাত্র দিন আনি দিন খাই স্টাইলে চলতেছে। সো আমার এখন দরকার হইতেছে ওই টাইপের কাজ করতে পারবে এরকম মানুষ, এবং সেই লোক কিন্তু আছে। এই যে 23-24 লাখ মানুষ, এরা সবাই কিন্তু এই রিসার্চারের মতো শিক্ষিত হয় নাই, নামে তার কাছে একটা সার্টিফিকেট আছে, কিন্তু আপনি ভিতরে যদি খোঁচা দেন বা টোকা দেন দেখবেন। এবং আরো একটা আপনার ভিডিওতে একটা ফ্যাক্ট ছিল এরকম যে 50,000-এর মতো শিক্ষার্থী প্রত্যেক বছর বিদেশ চলে যায়। এই 50,000 কারা? আপনি দেখেন 23 লাখ থেকে কিন্তু 50,000, 23 লাখ থেকে 50,000 ইটস এ ভেরি রিজনেবল নাম্বার। যাইতেই পারে, কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, একটা ক্লাসরুমে যদি 100 জন মানুষ থাকে, আপনি জানেন যে ওখানে 15-20 জন আছে যারা পড়াশোনার ব্যাপারে খুব ইন্টারেস্টেড, ওরা পড়াশোনা করতে পছন্দ করে, ওরা তো যাবেই, এটা ন্যাচারাল। সো সেই ন্যাচারাল নাম্বার হিসেবে 50,000 যে যাচ্ছে এটা নর্মাল, মানে এটা নিয়ে আহামরি আমার কাছে মনে হয় যে চিন্তা ভাবনা করা, বা আমি তো দেখি যে বিদেশ যে যদি ওখানে মান সম্মান রাখতে পারে বা আমাদের দেশের ভাবমূর্তি যদি ওইভাবে উজ্জ্বল করতে পারে, এটা খুবই ভালো জিনিস। এটা নিয়ে আমি আসলে বিশেষ কোনো কিছু দেখি না। যে জায়গাটাতে আসলে চিন্তা করার মতো আছে যে আমাদের নামে সার্টিফিকেট অনেক বেড়ে যাচ্ছে, বাট আমার ইন্ডাস্ট্রি বা আমার ইকোনমির জন্য ওই যে একটা সবসময় আপনি দেখবেন যেটা ফ্যান্সি টার্ম আছে, সেই ফ্যান্সি টার্মটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া গ্যাপ। তো ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়ার যে গ্যাপের যে বিষয়টা, আমার কাছে কেন জানি মনে হয় যে এই পুরো জিনিসটাও টু সাম এক্সটেন্ট ধরেন এটাকে ইন্টেনশনালি এভাবে রেখে দেওয়া হয়েছে। কারণ আমি দেখি যে আমি যতগুলো ইউনিভার্সিটিতে গেছি বা যেখানে কথাবার্তা বলছি, যে ধরেন আপনি যখন কথা বলতে যাবেন, টিচার ধরেন খুব এক্সাইটেড সবই, না ঠিক আছে, আবার টিচারকে পুরোপুরি আপনি দোষ দিতে পারবেন না, এটা একটা কারণ আছে। কারণ ইউনিভার্সিটি কিন্তু এই যে আপনি যাদেরকে চাচ্ছেন যারা কাজ করবে ডিরেক্টলি, ওইটা প্রডিউস করার জন্য কিন্তু ইউনিভার্সিটি পারপাস না, রাইট। আপনি বিদেশে, আমি এটা নিয়ে একটা রিসার্চ করছিলাম মাঝে বছরখানিক আগে, সেখানে আমি যেটা দেখছি, আমি এক্সাক্ট ফিগার ভুলে গেছি, বাট কম বেশি একটু প্লাস মাইনাস হবে, ইউরোপ এবং আমেরিকাতে ওই যে ব্যাচেলর পাস করে এরকম লোকজনের সংখ্যা লেস দ্যান 37% অর সামথিং, এবং মাস্টার্স এবং তার উপরে যে হায়ার এটা করে সেটা লেস দ্যান 10% ছিল। মানে যেই পরিমাণ মানুষজন শিক্ষিত হয় তার, আপনি বুঝেন ইউরোপ আমেরিকার লোকজন কি, ওরা কি মানে আমাদের থেকে একটু কম জ্ঞানী আপনার কি মনে হয়? তো ওদের দেশে 100 জন মানুষের ভিতরে 37 জন মাত্র ব্যাচেলর কমপ্লিট করে। তাই ওরা কি বসে আছে? ওদের দেশে আনএমপ্লয়মেন্ট আছে, টু সাম এক্সটেন্ট আছে, বাট ওরা তো বসে নাই। আবার লেস দ্যান 10% হচ্ছে আপনার শুধুমাত্র মাস্টার্স বা ওই যে হায়ার স্টাডি বা পিএইচডি যারা করতেছে। এবং বিদেশে যে কিন্তু মেজরিটি পিএইচডি করে বা রিসার্চে কাজ করে কিন্তু আপনার সাউথ এশিয়ার লোকজন, এই ইন্ডিয়া থেকে লোকজন যায়, বাংলাদেশ থেকে যায়, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, এই সমস্ত জায়গা থেকে। কারণ আমাদের বাই নেচার আমরা পরিশ্রম করতে পারি, এবং আমাদেরকে সঠিক একটা পরিবেশ দিতে পারলে আমাদেরকে পরিশ্রম করার ওই জিনিসটা আছে, এবং আমাদেরকে পেলে পুষে বড় করতে অনেক টাকা পয়সা লাগে না।
আমরা মোটামুটি একটা রিজনেবল টাকা পয়সা পাইলেই আমরা কিন্তু যে কোনো কাজের ব্যাপারে ডিভোটেড হয়ে যায়। এবং বাঙালি কিন্তু অত বেশি কিছু একটা চায় না। বাঙালির দাবি ধরেন খুবই সাদামাটা আমার কাছে মনে হয়, যে আপনি ভাত কাপড় এবং তার ডেইলি নেসেসারি যদি মোটামুটি ফুলফিল হয়ে যায়, মেজরিটি মানুষ খুব হ্যাপিলি লাইফ লিড করতে পারে। এবং বিদেশে যে কিন্তু বিষয়টা এরকম না যে বিদেশে যে সবার একটা করে ল্যাম্বরগিনি গাড়ি থাকে, BMW, মার্সিডিজ, একটা BMWর তো ডিফারেন্ট মডেলস আছে, হয়তো অনেকে থাকতে পারে, বাট আমি দেখি না যে সবাই বিশাল লাক্সারিয়াসভাবে থাকতেছে বিষয়। সবাই কিন্তু মোটামুটি সাধারণ, মানে কষ্টে আছে এরকম বলতেছি না, সাদামাটাভাবেই কিন্তু তার জীবনটাকে সে চালায়। তো ওই কনটেক্সট আপনি যদি দেখেন যে বিদেশ যাচ্ছে এরকম না যে ওখানে একটা ফ্যান্সি লাইফ লিড করা যায়, বিদেশ যাচ্ছে একটা নর্মাল লাইফ লিড করার জন্য, এবং তার জন্য ওই পরিবেশটা ঠিক আছে। এখন যেই জায়গাটা থেকে আসলে কথাটা শুরু হয়েছিল, যে আমার দেশে যে লোকজনগুলো আসলে তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি একাডেমি আসলে গ্যাপটা না, এদেরকে তো ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা হচ্ছে না, ইন্ডাস্ট্রির জন্য তৈরি হয় না এরা। আপনার কি মনে হয়? আমি তো বললাম এটাই তো হচ্ছে ওই যে আমাদের একটু আগের আলোচনা যেটার সাথে মিলে যাচ্ছিল, যে আমরা সবাই তো ওই জেনারেল লাইনটার দিকেই সবাই ঝুঁকে যাচ্ছি। আলটিমেটলি আমার দরকার হচ্ছে, ধরেন আমরা তো গার্মেন্টসে খুবই ভালো, আমাদের এখানে গার্মেন্টসের জন্য স্পেশালাইজ কিছু মানুষ দরকার, কিন্তু গার্মেন্টসের দেখবেন বড় বড় গার্মেন্টস শিল্পের বা প্রতিষ্ঠানের যে উচ্চ পদে, এগুলো হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসা, ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান, এদেরকে নিয়ে আসা। মেশিনারিজ গুলো তো আমার চালাইতে হবে, এবং যখন বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্রাজুয়েট একজন বের হয়, সে তো ওইটার নলেজ নিয়ে বের হচ্ছে না। বাট আপনি চায়নার দিকে দেখেন, ভিয়েতনামের দিকে দেখেন, বা চায়না বা ভিয়েতনাম খুবই ক্লাসিক এক্সাম্পল, বের হইলেই ওরা কিন্তু মেশিন চালাইতে পারে, কারণ ওদেরকে ওইভাবেই শেখানো হয়েছে। আমার স্টুডেন্টের প্রবলেম না, প্রবলেমটা হইতেছে পুরো মেকানিজমটা যেভাবে ডিজাইন করা হয়েছে। আমি তো ওটাই বললাম যে আপনি হচ্ছে কোনটার প্রতি আগ্রহী থাকবেন সেটা তো আপনাকে সিলেক্ট করে দেওয়া হয়, আসলে ডিসাইড করে। রাষ্ট্র হচ্ছে তার যে সিদ্ধান্তগুলো নেবে এটার উপর ভিত্তি করেই আপনার কোনো জিনিসের প্রতি আগ্রহ জন্মাবে, আপনি কোনো জিনিস থেকে হচ্ছে দূরে সরে আসবেন। সো ওইটাই যে আসলে মানে আমাদের সামনে, মানে আমাদের আসলে যাদেরকে দরকার বা যেই মানুষগুলোর সাপোর্ট আমাদের দরকার পুরো ইন্ডাস্ট্রিতে, ওই রকম মানুষ আসলে তৈরি হচ্ছে না, এক্সাম্পল তৈরি হচ্ছে না। এবং আমি এই জায়গাটাতে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখি, প্রোগ্রামিং হিরো বা এই সিমিলার টাইপের বেশ কিছু অর্গানাইজেশন যারা আছে, যেখান থেকে মানুষজন আপস্কিলিং করার সুযোগ পায়। আপস্কিলিং এখন আপনি প্রোগ্রামিং হিরো কেন, আপনি ইউডেমির কোর্স করতে পারেন, উডাসিটি আছে, কোর্সেরা আছে, যে কোনো জায়গায় বসে আপনি কোর্স করতে পারেন। এবং মজার বিষয়টা হইতেছে, আপনি বাংলাদেশে বসে পৃথিবীর সেরা UI UX ডিজাইনার হয়ে যেতে পারেন, বাংলাদেশে বসে আপনি পৃথিবীর সেরা ভিডিও এডিটর হয়ে যেতে পারেন, বাংলাদেশে বসে পৃথিবীর সেরা সাউন্ড ডিজাইনার হইতে পারেন, মিশ্রা ভিডিও বাংলা অডিওতে ডাব করে বাংলাদেশ থেকে করে, মানে এখন তো বাংলা আছে, তো ওই বাংলা ভার্সন বাংলাদেশ থেকে করে, আবার ইন্ডিয়ান বাংলা আছে, আবার ইন্টারন্যাশনাল বেশ কিছু আপনার চ্যানেল আছে, রুহি চ্যান্ট নামে একটা চ্যানেল, এটার কিন্তু বাংলাদেশে হয়, ভয়েস আর্টিস্ট বাংলাদেশে। আপনি আলী আবদালকে চিনেন, আলী আবদালের ভিডিও এডিট করে হচ্ছে রাফেদ রাকিব ভাই। সো তার মানে ইফ ইউ লুক এট ডয়েচে ভেলের কিছু ডকুমেন্টারি হচ্ছে ভয়েস ওভার বা কাজও হচ্ছে আমার পরিচিত কয়েকজন এরা করতে। তো তার মানে বাংলাদেশে বসে চাইলে আপনি পৃথিবীতে টেকনোলজি এনাবেল যত জিনিসপত্র আছে সবকিছুতে আপনি সেরা হইতে পারেন। রাইট, আপনাকে মেশিনারি শিখতে হবে না, আপনাকে কারখানার জিনিসপত্র শিখতে হবে না। আপনি যদি কমপ্লেন করতে চান, আমি আসলে পুরো জিনিসটাকে যেভাবে দেখি, ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লেন, দেন আপনার সামনে, যেমন পাইলটদের সবসময় সামনে অবস্ট্রাকল কখনো গাইড করা হয় না। পাইলটদের সামনে যদি কখনো অবস্ট্রাকল থাকে, ওই যে যখন আপনার ATC থেকে বা টাওয়ার থেকে যখন বলে, অবস্ট্রাকলের কথা কখনো বলে না। কারণ আপনি যদি অবস্ট্রাকল একবার দেখা শুরু করেন, আপনি শুধু অবস্ট্রাকল দেখবেন, ওইদিকে যাবে। তো পাইলটদেরকে ইউজুয়ালি যেটা করে, যে যেদিক ফাঁকা আছে ওইদিকেই আপনার লিড করতে থাকে, যে ভাই এই যে এদিক ফাঁকা আছে তুমি, তো যখন সে ফাঁকা দেখতে থাকে, এটা হিউম্যান ব্রেন ওইভাবেই কাজ করে। সুতরাং আপনি কিন্তু বাংলাদেশে বসেই পৃথিবীর সেরা ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা সেটা সবই হওয়া দরকার। তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে মেশিনারি শিখতে গেলে আপনার ব্রেনটা আপনি একটা সিস্টেমের মধ্যে ফেলে দিবেন, রিপিটেটিভ কাজ। চায়না, ভিয়েতনাম ওরা কি করে, কারখানাতে তো আপনার রিপিটেটিভ কাজ করতে হয়। আপনি এক জিনিস বানাচ্ছেন, যে সেলাই করে সে সেলাই করতেছে, সেই একটা জায়গাতেই হচ্ছে। এই সমস্ত জিনিসপত্রতে মানুষকে অনবোর্ড করাটা বেশ সহজ তুলনামূলকভাবে। এই যে কাজগুলোর কথা বললাম, এগুলো কিন্তু কম্পিটিটিভ, হাইলি কম্পিটিটিভ, বাট হাই গেইন হাই রিস্ক। এবং আপনি যদি চান আপনার নিজেকে কাইন্ড অফ ভেঙে চুরে আর একবার ঘুরতে হবে। তবে এখানে আমার একটা ডিফারেন্ট ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে এরকম, মানে ওই যে বিল গেটস একটা কথা বলে যে আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে এটা আপনার সমস্যা না, দোষ না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান এটা আপনার প্রবলেম। আর মানুষ হিসেবে উপরওয়ালা যখন পৃথিবীতে পাঠাইছে আমাকে, কিন্তু
2টা হাত 2টা পা একটা মাথা সবকিছু দিয়ে মোটামুটি পাঠাইছে। রাইট, আমার কাজ হইতেছে আমার জ্ঞানটা আমাকে খুঁজে বের করতে হবে বা কোথায় আমার কর্মক্ষেত্র আছে সেটা নিজে থেকে এটা বের করে নিতে নিজে হবে। থেকে বের করে দেন আমি আমার জায়গাটা তৈরি করে নিতে পারবো। সেখানে আসলে কঠোর পরিশ্রমের বিকল্প বেশি কিছু বিকল্প নেই। কিছুই নাই। কিন্তু জাতিগতভাবে আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনি দেখেন একটা সময় পর্যন্ত, সরি আমি আজকে একটু গেস্টের চেয়ে বেশি কথা বলতেছি, বাট পডকাস্ট ইউজুয়ালি এভাবেই হয় আর কি। পডকাস্টে 2জন মানুষই কথা বলে, শুধুমাত্র যারা ওই যে টিভিতে যে আলোচনা বা টক শো হয় সেখানে হোস্টরা তো বেশি এটা কথা বলে না আর কি। তো আপনি যদি খেয়াল করে দেখেন একটা সময় পর্যন্ত আমার আব্বা আম্মা বা চাচা বা যারা আছে তারা কিন্তু একটা কমন প্রবলেম ছিল, সেটা হচ্ছে তারা বলতো যে ইলেকট্রিসিটি নাই, তারপরে 5 কিলো হেঁটে 10 কিলো হেঁটে স্কুলে যেতে হয়, এই জন্য শিক্ষাটা নিতে পারিনি। ভ্যালিড এনাফ, অবশ্যই ভ্যালিড, বাট এখন কি সেই সমস্যা আছে? আপনার কাছে একদম বেস্ট অফ দ্য বেস্ট ইন্টারনেট আছে, আপনার কাছে রিজনেবল একটা ফোন আছে যেটাতে আপনি যে কোনো কিছু দেখতে পারেন, শুনতে পারেন, শিখতে পারেন, এবং ইলেকট্রিসিটি মোটামুটি রিজনেবল ভাবে থাকে। আগের মতো সিচুয়েশন নাই, তার মানে কমপ্লেন করার কিন্তু আপনি চাইলে এরকম সুযোগ নাই। সুযোগ নাই, এটাই তো বললাম যে এখন হচ্ছে কেউ চাইলেই হচ্ছে নিজের পরিবর্তন করতে পারে। সবচেয়ে সেরা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেরা সময়টা যাচ্ছে। এবং আমাদের হচ্ছে দুজনের কিন্তু অভিযোগটা ছিল হচ্ছে এই যে এখনকার স্টুডেন্টদের সামনে বা মানুষের সামনে এই অপশনগুলো আসলে প্রাইভেটলি অনেকে ওপেন করে দিচ্ছে, তুমি চাইলে যা ইচ্ছে তাই তুমি অর্জন করতে পারো। বাট আমাদের অভিযোগটা কিন্তু হচ্ছে সেম জিনিসটা রাষ্ট্র কেন করতে পারলো না, মানে রাষ্ট্র কেন হচ্ছে আলটিমেটলি তার মানুষজনকে ওই সুযোগটা দিল না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখনকার যেমন আমাদের জেনারেশনটা আমরা হচ্ছে খুবই লাকি যে আসলে রাষ্ট্রের দিকে আর আমাদের তাকায় থাকতে হয় না। আমরা এমনিতেই হচ্ছে অনলাইন থেকেই তথ্য সংগ্রহ করতে পারি, তথ্য সংগ্রহ করে নিজের মানে এইমটা ঠিক করতে পারি, তারপর আমার প্রয়োজনীয় স্কিল আমি অনলাইন থেকেই সংগ্রহ করতে পারি। যেমন আমি যে এডিটিং করি আমার ভিডিওগুলো আমি টোটালটা হচ্ছে ইউটিউব দেখে দেখে শিখছি। তারপর হচ্ছে স্ক্রিপ্টিং কিভাবে করতে হয়। আপনি তো পড়াশোনা করছেন সমাজ কল্যাণ গবেষণায়, সো আমার সাথে ভিডিও এডিটিং এর কোনো কানেকশন নাই, বাট আমি হচ্ছে এটা টোটালি হচ্ছে একদম ইউটিউব দেখে দেখছি। শুধু এইটা না, ধরেন একটা ইউটিউব চ্যানেল চালাইতে কি ধরনের নলেজ লাগে, অ্যালগরিদম ইত্যাদি, এসইও টেসইও যা আছে আমি সবই তো ধরেন ইউটিউব দেখে দেখে বিভিন্ন জনকে শুনে শিখছি। সো আমি যদি এটা করতে পারি একটা স্টুডেন্টও তো পারবে। বিশেষ করে আমি হচ্ছে আপনাদের এই প্রোগ্রামিং হিরোর কয়েকটা বিষয় শুনছিলাম। আমি বরিশাল ইউনিভার্সিটিতে গেছিলাম, ওদের একটা প্রোগ্রামে আমি মানে বক্তা হিসেবে ছিলাম। তো ওইখানে কথাবার্তা বলতে বলতে এরকম আলোচনা আসতেছিল যে তুমি চাইলেই কিন্তু অনেক কিছু শিখতে পারো। তো ওদের কাছ থেকে হচ্ছে প্রথম আমি আপনাদের এই প্রোগ্রামিং হিরোর নাম শুনি, এবং তখন হচ্ছে আপনাদের সাথে মানে ওই একটা কাজ নিয়ে মানে আলোচনা হচ্ছিল, বাট আমি আগে ওখান থেকে শুনছি, এবং ও হচ্ছে আপনাদের একটা মানে বুট ক্যাম্পে ছিল থেকে হচ্ছে সে অনেক কিছু শিখছে, এবং ওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই লাইনের না, টোটালি সোশ্যাল সায়েন্সের একজন, বাট ও শিখতে পারছে। এরকম বহুদে আমি গ্রামের ভেতরেও হচ্ছে এমন অনেক স্টুডেন্ট পাইছি, অনেক মানুষ পাইছি যারা হচ্ছে জাস্ট ইউটিউব দেখে দেখে হচ্ছে একেবারে প্রো লেভেলে এডিট করতে পারে। তার মানে সরকার আপনার সামনে অপশনটা দেয় নাই, সরকার এটা দেয় নাই দিতে পারে। আমরা সরকারকে দোষ দিচ্ছি, বক্তব্যে কথা বলতেছি, নানান জায়গায় সরকার গালি দিচ্ছি, এক্স্যাক্টলি সময় লেগে যাইতে পারে, বাট আপনার সামনে কিন্তু অপশন আছে, আপনি চাইলে এগুলো শিখে ফেলতে পারেন, এবং উদাহরণগুলোও আছে। সো এই জায়গা থেকে যদি যেই শিক্ষার্থীরা এই জিনিসগুলো নিবে না, আমি বলবো এটা হচ্ছে তখন তার উপরে দোষটা দেওয়া যায় যে তুমি কেন মানে তোমার সামনে এত সুযোগ থাকা সত্ত্বেও তুমি নিতে পারলা না, তুমি কেন হচ্ছে একটু রিসার্চ করলা না যে তোমার কি ধরনের নলেজ অর্জন করা দরকার, কি ধরনের স্কিল নিলে তুমি 5 বছর পরে ভালো করতে পারবা, এটা কেন নিলা না তুমি। সো এই জায়গা থেকে এখনকার স্টুডেন্টরা বা আমরা অনেক বেশি লাকি, লাকি থাকার পরও অনেকে হচ্ছে সুযোগগুলো নিতে পারে না বা নেয় না, এটাই হচ্ছে সমস্যা আর কি। এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটাও একটা পারসেপশন, সেটা হচ্ছে আপনি যখন খুব প্রিভিলেজের ভিতরে থাকেন তখন আপনার শরীরে চর্বি জমলে যেটা হয় কি তখন আপনি আসলে কাম কাজ করেন না। এটা আমি বলতেছি বিষয়টা আমার ক্ষেত্রে না এরকম না, মানে আমারও শরীরে বেশ ভালোই চর্বি জমছে, গত 2 বছরের মধ্যে আমার প্রায় 20 কেজির মতো ওজন বাড়ছে। সো ন্যাচারালি কমফোর্টে থেকে আসলে কিছু করা আমার কাছে মনে হয় যে ইট বিকামস ভেরি ভেরি টাফ। এবং যেমন একটা নর্মাল বিষয়, আমি গত 1.5 বছর বা 2 বছর আগে আমি সকালে ঘুম থেকে ওঠা শুরু করলাম, প্রথম যে 5টার দিকে উঠে যাব বা 5:30টার ভিতরে আমি ঘুম থেকে উঠে যাব। রাইট। সো আল্লাহর অশেষ মতো এটা সোহাগ ভাইয়ের মাধ্যমে এটা আমার ভিতরে আসছিল, বাট ওটা একটা ডিফারেন্ট ডিসকাশন। তা আমি দেখলাম যে 5টার সময় বা 5:30টার সময় ঘুম থেকে যদি উঠতে হয়, এবং প্রথমত ভোরবেলা পরিবেশ ঠান্ডা থাকে, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ওই সময় যদি আপনার রুমে আবার এসি চলে তাহলে আপনি মোটামুটি স্বর্গের একটা ফিল পান, যে মনে হয় কি যে পৃথিবী এত ঠান্ডা এবং ঘুমাইতে খুব মজা লাগে, বিশেষ করে শীতকালের একটা ফিল চলে আসে, সকালের ঘুমটাই মনে হয় যে আসল ঘুম, মানে এরকম একটা ফিল কাজ করে। তো আমি চিন্তা করলাম যে সকালে তো আসলে উঠবো,
অ্যান্ড কেমনে উঠবো, কী করবো। এটা অবশ্যই আল্লাহর উপর আল্লাহর রহমতও বলা যায়। তো আমার মাথার ভিতরে হঠাৎ করে আসলো কি যে এক কাজ করি, আমি একটা ডিভাইস কিনলাম দারাজ থেকে। সেই ডিভাইসটা কী করে, এই এসির রিমোট হিসেবে কাজ করে, মানে ইটস এ আয়ার ব্লাস্টার ডিভাইস। সো ওটা ফোন দিয়ে কন্ট্রোল করা যায়। তো আমি ফোন দিয়ে কন্ট্রোল সেট করলাম যে রাত 4টার পর থেকে এসির টেম্পারেচার ফল করবে। প্রথম দিকে যেটা করতাম 4টার দিকে এসি বন্ধ হয়ে যেত অটো। আচ্ছা, তো বন্ধ হয়ে গেলে রুমটা গরম হইতে থাকতো। তো রুম গরম হলে তো ন্যাচারালি ঘুম মানে ভেঙে যাবে ন্যাচারালি। সো মূল বিষয়টা হচ্ছে কি যে আপনার সমস্যাটা আপনার নিজেকে ফিল করা দরকার, করে সেইটা নিয়ে রাস্তায় নেমে পড়া দরকার। এবং একটা সমস্যা নিয়ে যেমন আমাদের কিন্তু হয় কি, খিদা লাগলে কিন্তু আমরা বসে থাকি না, খেয়ে ফেলি। গরম ভাত না থাকলে পান্তা ভাত খাই, যা সামনে পাই তাই যা সামনে পাই সেটা কিন্তু আমরা খাই। এখন আমার কাছে কেন জানি মনে হয় কি যে আমরা এখন মোটামুটি আমাদের অবস্থা ওভারঅল যেরকম জায়গায় চলে গেছে, আমাদের কিছু মানুষের অবশ্যই খাওয়া দাওয়ার কষ্ট আছে, বাট মেজরিটি যারা এই ভিডিওটা দেখতেছে ইউটিউবে বা একটা ফোনের মধ্যে, তার যদি খাবারের কষ্ট থাকতো সে ফোন কিনতো না এবং ভিডিও দেখতো না। তো যার আসলে খাবারের কষ্ট বা ওইরকম কোনো কষ্ট নাই এবং পুরা পৃথিবীটা দেখেন তার ফোনের মধ্যে, তো কষ্টটা আসবে কোথায়? আপনার তো কোনো মানে আপনার কোনো মিসিং আউটের কিছু নাই। আপনি পৃথিবীর সেরা জিনিস দেখতে পারেন, সেরা ভিডিও দেখতে পারেন, এবং মজার বিষয় হচ্ছে হিউম্যান ব্রেন খুবই ফাটাফাটি। আপনি পৃথিবীর সেরা একটা জায়গাতে যদি নাও যান, আপনার পছন্দের একটা মানুষ যদি ওই জায়গায় যায়, মেন্টালি আপনি কিন্তু ফিল করেন যে আপনি যাই গেছেন। সো সমস্ত এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাচ্ছে। তো তাইলে আপনাকে আবার কষ্ট করে আপনি পড়াশোনা করবেন, এটা কিছু করবেন, মানে এটা তো ধরেন আসলে মানে জাতিগতভাবে বাঙালিরা এরকম সিচুয়েশনের ভিতর দিয়ে কখনো গেছে বলে আমার মনে হয় না। বাঙালি কিন্তু সবসময় কঠোর পরিশ্রম, কঠোর জীবনযাপনের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসছে। বাট বর্তমানে আমরা যে সিচুয়েশনে আছি, রিজনেবলি ইন এ ভেরি কমফোর্টেবল সিচুয়েশন। হ্যাঁ প্লিজ অবশ্যই প্লিজ। সেটা হচ্ছে বাঙালি কঠোর পরিশ্রমের মধ্যে আসছে, এটা যেমন একদিকে সত্য, আবার আরেক দিকে এখানে আবার একটু কিছু মানে একটু ডিবেট আছে। যেমন ধরেন আমাদের যে জলবায়ু, সে জলবায়ু ওয়াইজ আমাদের হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সো বৃষ্টি হওয়ার কারণে আপনি দেখবেন বর্ষাকালের সময়টা হচ্ছে আমাদের তো পুরো বাংলাদেশটা একটু নিচু, সো মাঠঘাট সব পানিতে ভরে থাকে এবং প্রচুর বৃষ্টি হইতো। এই সময়টা কিন্তু আমাদের সব মানুষের কোনো কাজ থাকতো না। সো এরা হচ্ছে ধরেন ঘরে বসে থাকতো। সো এই একটা জায়গা থেকে এই যে আমাদের ভিতরে যে অলসতার একটা ছোট্ট ছোট্ট জিনিস যে আছে, যে আমরা একটু অলস হতে চাই, আমার মনে হয় যে এই একটা বিষয় এখানে কানেক্টেড থাকতে পারে। তারপরে হচ্ছে এবং এইটা কেন হইতো, এটা হয়তো এই কারণে ধরেন আপনার এই সময় পানিতে সব ভরে আছে, বাট আপনি আগের মৌসুমে যেটুকু ধানাবাদ করছিলেন, মানে জমি তো অনেক উর্বর, কিছু দিয়ে রাখলেই সেখানে ফসল হয়ে যাচ্ছে, ওই কাজটুকু তো আপনার ফুল বছরটা চলে যায়। দ্যাট মিনস আপনার হচ্ছে চিন্তাটুকু নাই, দ্যাটস ওয়াই আপনি পুরো বর্ষাকালটা বসে থাকতে পারতেছিলেন। সো এটার সাথে আপনি কানেকশনটা মিলান যে এখনো যখন আপনি দেখতেছেন সবকিছু চলতেছে, আপনার কিছু পরিশ্রম করা লাগতেছে না, দেন আপনি হচ্ছে ওই অলসতাটুকু আপনার ভিতরে চলে আসছে এই সময়টাতেও। হ্যাঁ স্বাভাবিক। এবং মানুষজন যে ইউরোপ আমেরিকার কথা বলে, ইউরোপ আমেরিকার মেজরিটি দেশে বাংলাদেশের মতো এরকম 6টা ঋতু নাই। 6টা ঋতু নাই, এক্স্যাক্টলি নাই। 6টা ঋতু যে আমাদের জন্য কি পরিমাণ ব্লেসিং, এটা যতক্ষণ পর্যন্ত বিদেশে কেউ এক বছর না থাকে সে বুঝে না, বুঝতে পারে না। দূর থেকে দেখে স্নোফল খুবই মজা লাগে, খুবই মজা, কিন্তু প্র্যাকটিক্যালি দিস ইজ নট এ ফান থিং। মানে আপনার গাড়ির উপরে বরফ পড়ে আছে, আপনি যাইতে পারতেছেন না বছরের অর্ধেক সময় আপনার। আর বড় কথা হচ্ছে যে ঠান্ডা জিনিসটা আমরা তো বেশি ঠান্ডা পাই না, আমাদের জেনেটিক্যালি এটা নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নাই। আমাদের 10 ডিগ্রিতে নেমে আসলে তো আমরা একদম কাঁপাকাঁপি অবস্থা। সারা বছর আপনি এখানে মাইনাস থেকে এমনি থাকবেন না, স্বাভাবিক। মানে এখানে অনেকগুলো আসলে ফ্যাক্টর আছে আর কি। এখন আমি যেটা দেখি যে এখন আমরা একটা খুবই চমৎকার সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। সেই চমৎকার সময়টা এরকম যে আপনি যদি চান, এটা একটা ছুরির মতো সমস্যা, যে ছুরি চাইলে আপনি বা একটা নাইফ ভালো কাজে ব্যবহার করতে পারেন, চাইলে আপনি খারাপ কাজে ব্যবহার করতে পারেন। এখন আমাদের যে সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, চাইলে এটাকে আমরা ভালো কাজে ব্যবহার করে অনেক কিছু করে ফেলতে পারি, রাইট। এবং ডে বাই ডে আমি দেখি যে কম্পিটিশন অনেক বেশি কমে যাচ্ছে। কারণ কি, আপনি খেয়াল করে দেখেন, এই যে ইনফোটেইনমেন্টের যে চ্যানেলের কথা বলতেছেন বা যেটা বলতেছেন, আসলে তো টেকনিক্যালি এই চ্যানেল তো যেরকম আমাদের সময়, তাতে 500-1000 চ্যানেল হয়ে যাওয়ার কথা। কারণ ইনফরমেশন আপনি কোত্থেকে নেন? গুগল থেকে নেন বা বিভিন্ন জায়গা থেকে আপনি পড়েন। এটা কি সবার কাছে আপনি লিমিট করে দিচ্ছেন? সবার কাছে আছে। এবং আপনার কি ধারণা যে ভালো কথা সবাই বলতে পারে না? পারে। এবং
হয়তোবা একদম পারফেক্ট বলতে পারে না, বাট রিজনেবল ভাবে কথাবার্তা মোটামুটি প্র্যাকটিস বলতে করলে পারে। ওইটুকু ম্যানেজ করে নিতে ওইটুকু, পারবে। মানে এটা তো বলতে হ্যাঁ, একটা এরকম বিষয় মানুষ আছে, বহুত আছে এরকম বহুত মানুষ। আছে। কেন হচ্ছে না? কারণ হচ্ছে বর্তমান সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি নিজেকে ধরে রেখে একটা জায়গার মধ্যে আটকায় ফেলা। আটকানোটা সবচেয়ে কঠিন। আপনি আপকামিং ডেজে আপনি দেখবেন যে চাকরি বাকরিতে মানুষজন অ্যাপ্লাই করে ঠিকই। আপনি দেখবেন যে বিসিএস এই যে লাখখানিক মানুষ তো পরীক্ষা দেয়, কিন্তু আপনি আপনার চারপাশের বন্ধু বান্ধবের কথাই যদি চিন্তা করেন, যে পরীক্ষার 1 মাস আগে সিরিয়াস হয়েছে, 2 মাস আগে সিরিয়াস হয়েছে, বা 3 মাস আগে পুরো রাত দিন, কিন্তু দেয়ার আর সার্টেন পিপল যারা 2 বছর 3 বছর ধরে সিরিয়াস। তো তার সাথে কম্পিট করতে গেলে আপনি পারবেন না। তো ন্যাচারালি হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে যে আমার কাছে সবকিছুই থাকবে এবং আমি জানি যে কি করলে আমার সমস্যার সমাধান হবে, কিন্তু আমি করব না। কারণ হইতেছে করার জন্য যে একটা উইল পাওয়ার বা একটা নিজে থেকে যে একটা গরজ লাগে, সেই গরজটা নিজে থেকে মানুষজন ফিল ওইভাবে করে না। আমাদের ডিসকাশন আজকে মোটামুটি শেষের দিকে চলে যাবো, বাট একটা জায়গা নিয়ে আমার কাছে মনে হয় যে খুব বেশি কথা বলা উচিত, যে আমাদের দেশে কিন্তু আসলে আলটিমেটলি সবার চাকরি বাকরি ক্রিয়েট করা পসিবল না, আনলেস অর আনটিল আপনি চায়না বা ভিয়েতনামের মতো এরকম কিছু একটা করেন, যে মেজর একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আপনি করতেছেন, পুরা ধরেন পলিটেকনিকে সব আপনি চেঞ্জ করে ফেলছেন, ফাটাফাটি সিচুয়েশন যাচ্ছে, তখন হয়তো বা সম্ভব। বাট আদার দ্যান দ্যাট এই সমস্যা পুরোপুরি ক্লিয়ার করা আমার কাছে মনে হয় যে নিয়ারলি ইম্পসিবল একটা জিনিস। সেখানে একটা সমাধান করা পসিবল, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু শস্য ক্ষেত বা জিনিসপত্র উৎপাদন হয় ভালো, নদী আছে, খাল আছে, আপনি ঘের করতে পারেন, বৃষ্টি হয়, আপনি ফল ফলাদি চাষ করতে পারেন, এবং ফল ফলাদি আপনি কিন্তু আমের বাগান করে শুধুমাত্র আম আর বাংলাদেশে বেচবেন না, আম কিন্তু এক্সপোর্ট করা যাবে, এবং বাংলাদেশ থেকে আম কিন্তু এক্সপোর্ট শুরু হয়েছে, এবং চীনে পাঠানো শুরু হচ্ছে, এবং ইউরোপ আমেরিকাতেও বাংলাদেশের আম যায়, বাংলাদেশের মাছ ইউরোপ আমেরিকাতে যায়। তো তার মানে এটা তো আপনার জন্য শুধুমাত্র লোকাল মার্কেট না, আপনি গ্লোবালি আসলে প্লে করতে পারবেন। এবং গ্রামের যে পার্সনটা আছে, গ্রামেও এখন রিজনেবল ভাবে 4G কাজ করে মেজরিটি জায়গায়। সো 4G যেখানে আছে সেখানে ইন্টারনেট নিয়ে কোনো সমস্যা নেই। আপনি কৃষিকাজ বলেন, আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চান, অল দ্য নলেজ আর অ্যাভেলেবেল। সেই জায়গাটাতে ব্যবসা বাণিজ্য বা যে কোনো কিছু একটা নিজে উদ্যোগ নেওয়ার যে বিষয়টা, আপনার কাছে এই জিনিসটা কিভাবে দেখেন? আপনি যেহেতু সোশ্যাল জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করেন বা কথাবার্তা বলেন, সেখানে কি আপনার কি মনে হয় যে জাতিগতভাবে আমাদের কি উদ্যোগ নেওয়া, বা এই যে উদ্যোগ নেওয়া তো আসলে প্যারা, তো ওই ক্যাপাসিটি বা ওইটা আমাদের ভিতরে কতটুকু আছে বা কিরকম? আমরা তো হচ্ছে জাতিগতভাবে একটু সেফ জায়গায় থাকতে চাই, এটা একটা নেচার আমাদের মধ্যে হয়তো বা আছে, যে কারণে আপনি দেখবেন যে বিজনেসের দিকে মানুষের চিন্তা ভাবনা তুলনামূলক কম থাকে। এবং কি এমনও দেখবেন যে অনেক বাবা সে নিজে বিজনেস করে সবকিছু ম্যানেজ করতেছে, বাট তার ছেলের জন্য সে চায় তার ছেলে বিজনেসে না এসে একটা চাকরি করুক, এমন অনেক বাবাই আছে, আমি খেয়াল করে দেখছি। তো এই যে মানে রিস্ক নেওয়ার ব্যাপারটা বা রিস্ক নেওয়ার যে মেন্টালিটি, এই জায়গাতে আমাদের একটু মনে হয় সমস্যা আছে। কিন্তু আমার মনে হয় না যে এই সমস্যাটা আসলে থাকা উচিত। রিসেন্ট সময়ে বেশ কিছু উদাহরণও সেট হয়েছে, যেমন এই যে ধরেন ডিজিটাল প্রযুক্তি বা এই অনলাইন, এগুলোকে ইউজ করে বাংলাদেশে অনেক অনেক উদ্যোগ কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেকগুলো স্টার্ট আপ হচ্ছে দাঁড়ায় গেছে জাস্ট উদ্যোগ নেওয়ার ফলে। সো এগুলো ধীরে ধীরে যেহেতু একটা উদাহরণ সেট করতেছে, সো মানুষের ভিতরে আমার মনে হয় এই মেন্টালিটি ধীরে ধীরে গ্রো করবে। প্লাস জাস্ট হচ্ছে অনলাইনটাকে ব্যবহার করে আগে যেখানে আমের মানে বিজনেস যেরকমটা ছিল, ধরেন ফরমালিন ছাড়া বা মানে জিনিসপাতি না দিয়ে আম কখনো ঢাকার দিকে আসতো না বা কেউ খাইতেও পারতো না, এলাকার আম এলাকাতেই পচে যাইতো। বাট এই যে গত কয়েক বছরে কিন্তু একেবারে তরুণ মানুষজন এই সিজনটাকে টার্গেট করে একটা বড় বিজনেস করে, সারা দেশে আমের ব্যবসা করে, খুবই চমৎকার ভাবে করতেছে। এবং এই আমের জায়গা থেকে শুরু করে আপনি দেখবেন রিসেন্টলি এগ্রো দাঁড়ায় গেছে অনেকগুলো, সেফ এগ্রিকালচার, এগ্রোটেক যেটাকে মানে রিসেন্টলি বলা হচ্ছে, এগুলো দাঁড়ায় যাচ্ছে। তার মানে ধীরে ধীরে মানুষ রিস্ক নেওয়া শুরু করছে। এবং আমার মনে হয় যে যখন হচ্ছে আমরা গ্রাউন্ডটা ব্রেক করতে পারবো, মানে যখন আমি এটা বুঝতে পারবো যে আমার শুধু চাকরির দিকে বসে না থেকে আমার হচ্ছে একটা রিস্ক নেওয়া দরকার, আমার মনে হয় তখন থেকে একটা বড় রেভলিউশন আসবে। কারণ আপনি যেটা বললেন যে এখানে উৎপাদন হয় জিনিসপাতি, বাট মার্কেটটা শুধুমাত্র লোকালের মধ্যে আটকানো না, মার্কেট তো পুরো ওয়ার্ল্ড। বিশেষ করে ধরেন ফ্রিল্যান্সিং এর যে একটা মানে বড় একটা জায়গা, যে দেশের ভিতরে বসে বিদেশিদের কাজ করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারতেছে, এটা কি আরো স্কেল করা যায় না? অবশ্যই অনেক বেশি পরিমাণে স্কেল করা যায়। সো আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়েই হচ্ছে আসলে আরো বেশি কথাবার্তা হওয়া দরকার, যে আলটিমেটলি মানে আমাদেরও ভাবার দরকার যে আমি আসলে কোন জায়গায় ফোকাস করলে আমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ উদাহরণ যেহেতু সেট হয়ে যাচ্ছে, আমার সামনে রিসোর্স অ্যাভেলেবল আছে, আমি চাইলেই যে কোনো জায়গাতে যে কোনো কিছু শিখতেও পারি। সো জাস্ট একটা কম্পোজিশন করে আমি কেন হচ্ছে মাঠে নেমে যাব না? মানে আমার কাছে আরেকটা মনে হয় যে বিষয় আছে, সেটা হচ্ছে
সবকিছু আমরা যেভাবে চিন্তা ভাবনা করি যে আমি একবার চেষ্টা করব, একবার শুরু করব এবং সেটা একবারেই সাকসেসফুল হব। তো আপনি আপনার ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স থেকে যদি বলেন যে আসলে কি এক টেকেই এত চমৎকার ভিডিও হয়, বা আপনার ডে ওয়ানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটার সাথে এখনকার যদি ভিডিওর আপনি কম্পারিজন করেন? কম্পারিজন করলে তো আসলে অনেক পার্থক্য বের হবে। আমি যখন প্রথম দিন ভিডিও শুট করি ওই দিন তো মানে এক টেকে তো নিতে পারিই নাই, এবং এক টেকে তো পারা পসিবল না, কেটে কেটে ভিডিও নিতাম, মানে 2-3 লাইন বলবো তারপরে বাকি অংশটা নেবো, এরকম চিন্তা করতাম। এবং এইটা করতে গিয়ে হচ্ছে দেখা গেছে আবার মিস করে ফেলতাম। একটা শুট মানে একটা ভিডিওর জন্য আমি 4-5 বার বা 6-7 বার পর্যন্ত শুটও নিছি, এরকম ভিডিও আমার আছে। সপ্তমবারে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটা এবার গুড, এটাকে হচ্ছে ইউজ করা যায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে একটা পেজ আমার নষ্ট হয়ে গেছিল, বাট পেজটা হচ্ছে মানে দাঁড় করানোর জন্য যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছি আমি, একটা অ্যাঙ্গেল থেকে চেষ্টা করিনি যে আমি শুধু ইনফোটেইনমেন্ট কথা বলবো এখান থেকে পেজটা দাঁড়ায় যাবে। আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে এই লাইন থেকে দাঁড়াবে। চেষ্টা করছি আমি মাল্টিপল জায়গা থেকে। সো মাল্টিপল জায়গা থেকে চেষ্টা করার পরে আমি একটা জায়গায় খুঁজে পাইছি এবং ওই একটাতে পরবর্তী হিট করতে পারছি। সো আমি যদি বিভিন্নভাবে চেষ্টা না করি তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার সাথে কোনটা সুইট করতেছে। সো অনেকেই ভাবে যে একটা বিজনেস শুরু করলাম, এটাতে মানে ফেল হওয়ার পরে ভাবে তাইলে মনে হয় বিজনেসই হবে না, হয়তো তার দ্বারা অন্য বিজনেসটা হবে। অবশ্যই। বাট এই চেষ্টা করার মানসিকতাটুকু তো থাকা লাগবে। এবং এই যে একবারই হচ্ছে ফেল হয়ে গেলে, ধরেন আমি দীর্ঘদিন কোনো টাকা পয়সা কিচ্ছু পাইতাম না ভিডিও থেকে, এবং আমি একটা সময় জানতাম না যে টাকা পয়সা পাওয়া যায়, বাট প্যাশন ছিল। পরবর্তী যখন জানতে পারছি টাকা পয়সাও পাওয়া যায়, তখন মনে হয়েছে না এখানে আমার আর একটু এফোর্ট দেওয়া দরকার, প্রফেশন করা যাবে। এবং এটা কখন পারা যাবে? এক্ষুনি না। এই জন্য আমার ফাও পরিশ্রম করা লাগবে একটা লম্বা সময়। এই ফাও পরিশ্রম করার যে মানসিকতাটুকু, এইটুকু যদি না নিতে পারি তাহলে তো চ্যানেলটা এই পর্যন্ত আসতো না। সো অনেক বিজনেস তো এইরকমই, টানা 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত মানুষ ইনভেস্টই করে যায়, 10 বছর পরে গিয়ে সেখান থেকে লাভের মুখ দেখে, এরকমও তো আছে। সো ইভেন আপনি সরকারি চাকরি বা বিসিএস এর প্রিপারেশনে যদি দেখেন 2-3 বছর তো ফাও পরিশ্রম। যদি প্রথম বিসিএসও হয় তারপর তার 5 বছর লাগে। আর যদি সে প্রথম বিসিএস না হয়, আমি এমন অনেক দেখছি ধরেন 3-4টা বিসিএস দিছে, দেওয়ার পরে হচ্ছে একেবারে চতুর্থ বিসিএসে গিয়ে সে প্রিলিমিনারি টিকছে। ব্যাংকের পরীক্ষা 4-5টা দেওয়ার পরে গিয়ে প্রথমটা টিকতে পারছে, এবং প্রথমটা টিকা মানে কি সে হয়ে যাওয়া না, ভাইবা থেকে বাদ পড়ছে। এরকম করে আমার হচ্ছে এক ফ্রেন্ডের বড় ভাই, ফ্রেন্ড আমার কলেজ ফ্রেন্ড ছিল, ওর ভাইয়ের চাকরি হয়েছে কবে জানেন? ব্যাংকে চাকরি হয়েছে। চাকরির তো বয়স থেকে 30 বছর পর্যন্ত ছিল, এখন 1-2 বছর বাড়াই দিছে শুনলাম। তো 30 বছর পর্যন্ত তার হচ্ছে পরীক্ষা দেওয়া শেষ, এবং লাস্ট যেই পরীক্ষাটা দিছিল ওইটা হচ্ছে 30 বছরের আগে প্রিলিমিনারি দিছে, ভাইবা দিছে হচ্ছে তার 30 বছর হয়ে যাওয়ার পরে, লাস্ট ভাইবা ছিল। মানে এরপর আর সে ভাইবাও দিতে পারবে না, পরীক্ষা দিতে পারতেছে না। ওই চাকরিটাই তার হয়েছে, মানে তার বয়স তখন হচ্ছে প্রায় 30 বছর পার হয়ে গেছে। ধরেন সেই 25-26 বছর থেকে শুরু করছিল, পুরো 30 বছর পর্যন্ত টানা পরীক্ষা দিছে, ভাইবা দিছে, বাদ পড়ছে, পড়তে পড়তে একদম লাস্ট যে ভাইবাটা সেখান থেকে তার চাকরি হয়েছে সরকারি একটা ব্যাংকে। তার মানে উনি তো হাল ছেড়ে দিতে পারতো, বাট উনি হচ্ছে হাল ছেড়ে দেয় না, উনি চেষ্টা করে গেছে এবং পাশাপাশি অন্য কিছু করছে, বাট লাস্টে গিয়ে হয়েছে। কিন্তু সো সরকারি চাকরিও যে আসলে মানে একবার ট্রাই করলে হবে আবার তেমন না, এখানেও তো মাল্টিপল ট্রাই করতে হয়, সব জিনিসই তো আপনার এইভাবেই করতে হয়। সো এই জিনিসটাই তো আসলে বোঝা লাগবে আমাদের, যে আমি কিভাবে ট্রাই করবো এবং ট্রায়াল এররের মধ্য দিয়ে হচ্ছে আমি একটা জায়গায় হয়তো পৌঁছাইতে পারবো। এই মানসিকতাটা আসলে জরুরি। এবং আমার কাছে যেটা মনে হয় যে সরকারি চাকরিতে তো সিটের ক্যাপাসিটি একটু লিমিটেড, তো সবার আসলে নিজস্ব কোনো একটা জিনিস যদি খুঁজে বের করে ফেলা যায়, কারণ আসলে তো ওই বিসিএস ক্যাডার বছরে কত 2000 বা প্লাস এরকম কোন একটা নাম্বার হয়তো 1800-2200 এরকম এর ভিতরেই থাকে নরমালি। তো তাহলে আপনি বুঝেন এখানে লাখখানেক মানুষই দেয় এবং আসলে তো খুবই ডিফিকাল্ট। তো সেই জায়গাটাতে আমি সরকারি চাকরি খারাপ আমি কিন্তু এটা বলতেছি না, আমি বলতেছি ঠিক আছে, মানে সবাই আসলে প্রাইভেট করবে না বা সবাই, তবে সবার আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় 4 বছরে মিনিমাম 4টা জিনিস ট্রাই করে দেখা উচিত, যে ভাই আমি দেখি যে আমার দ্বারা কি হয়, আমি 4টা ক্যারিয়ার ফিল্ড আমার যেটা ভালো লাগে। এটা নিয়ে হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে হচ্ছে একটা গল্প এরকম ভাবে বলি, যে আমি প্রথম জিজ্ঞেস করি ওর জেলা কোনটা, জেলা যখন বলার পরে বলি তুমি ওই জেলা রেল স্টেশনে গেছিলা কিনা, হ্যাঁ গেছিলাম। তুমি ঢাকার কমলাপুর স্টেশনে গেছিলে কিনা, হয় গেছিলাম। তো ধরেন আমার জামালপুর রেল স্টেশন থেকে আমি কোথায় যেতে পারবো? ওইখান থেকে ঢাকাতে আসে, আরেকটা হচ্ছে চট্টগ্রামে যায়, এই 2টা গন্তব্য। বাট আমি যদি কমলাপুর স্টেশনে দাঁড়াই, প্ল্যাটফর্ম কিন্তু অনেক, আমি চাইলে হচ্ছে ইন্ডিয়াও চলে যেতে পারি, তাই না? সো আপনার সামনে যাতে কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি হয়, এই ব্যবস্থাটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স বা 4th ইয়ার মধ্যে ভিতরে করে রাখতে হবে। দেন আপনি হচ্ছে
এইটা যাইতে পারলেন না আরেকটাতে যান, কারণ আলটিমেটলি প্রতিযোগিতার বাজারে আপনার জন্য মানে সবকিছুর জন্য যদি প্রস্তুত না থাকেন হবে না কিন্তু। সো এইটাই যে ওই অপশনগুলো আপনার সামনে যাতে তৈরি হয় সেই ব্যবস্থা। আপনার সামনে একটা চাকরির অফার আসছে, বাট আপনি ওই জিনিসটা পারেন না বলে অ্যাপ্লাই করতে পারলেন না, এইটা সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার না? সো ওই জিনিসটা জানা থাকলে আপনি অ্যাপ্লাইটা করতে পারতেন। এবং এখানে কিন্তু ওই যে একটু আগে যেটা বলতেছি না যে সরকারি চাকরির ক্ষেত্রে লিমিটেশন আছে যে এতগুলো পোস্ট ফাঁকা আছে, এতগুলাই আমি পরীক্ষা নিচ্ছি। কিন্তু ধরেন ওয়েব ডেভেলপার পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কাজের সুযোগ, এখানে কোনো লিমিটেশন আছে না? আপনি যদি হচ্ছে ওই লেভেলের দক্ষ হইতে পারেন, আপনি ঘরে বসে তো হচ্ছে ইউএস এর একটা কোম্পানিতে চাকরি করতে পারবেন, আপনার জন্য কিন্তু এখানে সিটের কোনো লিমিটেশন নাই। এইটা শেখা থাকলে আপনার কোনো লস আছে? লস নাই। তো আমি এটাই বলি যে কাজ শেখা থাকলে বা স্কিল শেখা থাকলে আলটিমেটলি এখানে মানে ভিডিও এডিটরের কথা যদি আপনি চিন্তা করেন, ইউটিউবে প্রত্যেকদিন কি পরিমাণ লাখে লাখে ভিডিও প্রডিউস হচ্ছে, চিন্তা করেন। তো এগুলো তো কেউ না কেউ এডিট করতেছে। আর এখন এআই এর মাধ্যমে আপনি চাইলে ভিডিও এডিটিং অনেকগুলো পার্ট খুব কুইকলি করে ফেলতে পারেন। তো তার মানে আপনি যদি দেখেন যে ভাই ঠিক আছে আমি শিখে ফেললাম, এআই ইউজ করে আমি নর্মালি একটা মানুষ 5টা ভিডিও এডিট করতে পারে, সপ্তাহে হয়তো 5টা ভিডিও এডিট করে, এআই ইউজ করে আমি এখন দিনে 3-4টা করে ভিডিও এডিট করতে পারি, কারণ আমার মেজরিটি টাইমলাইন কেটে ফেলে এআই। তারপর আমি শুধু কোথায় কি ট্রানজিশন বা কি হবে বা এটা সেটা আমি এই চেক করি। তার মানে আমি চাইলেই কিন্তু এখন আমার ইনফ্যাক্ট ইনকামও বাড়াই ফেলতে পারি। অনেকে ভাবে যে এআই এডিটর চলে আসছে, আমার মনে হয় এডিটিং চলে গেল। এটা ইউজ করলে সে ইনকাম বাড়বে, ইনকাম আরো বাড়বে। আমার যে থাম্বনেল ডিজাইন করে দেয় ও হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েটে পড়ে এখন। তো কলেজের একটা স্টুডেন্ট, ও শুধু আমারটা বানায় না, বাংলাদেশের প্রায় 15-20 জন ইনফ্লুয়েন্সারের হচ্ছে থাম্বনেল ক্রিয়েট করে পড়াশোনার পাশাপাশি। এবং ও এতটাই দক্ষ হয়ে গেছে, ওরা জাস্ট 1-1.5 ঘন্টা সময় নিয়ে বললেই ও ইনস্ট্যান্ট বানায় ফেলতে পারে। সো ও হচ্ছে বানানোর সময় ওর বিভিন্ন ধরেন এআই বিভিন্ন হেল্প ও নেয়, সেটা তো অবশ্যই, তাই না? তো এই যে একটা স্কিল ও ডেভেলপ করছে, ও কিন্তু জানেই না যে ও এরপর হচ্ছে অনার্সে পড়বে, আলটিমেটলি পরে কি করবে, বাট ওর একটা স্কিল কিন্তু একদম হয়ে আছে। এখন এই স্কিল নিয়ে ও চাইলে হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সবকিছু কিন্তু করতে পারে। ও পড়াশোনার পাশাপাশি করতেছে, চাইলে তো অন্য আরেকজন আছে সেও তো করতে পারে, কারণ কিছু সময় তো আমাদের থেকেই যায়। সো এই কথাটা আপনি যেটা বললেন যে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার 4টা জিনিস অ্যাটলিস্ট ট্রাই করে দেখা উচিত, কাজে লাগবে সেটা তো বলা যায় না। হ্যাঁ সেটাই। সো আজকে আমরা পুরোপুরি ডিসকাশনের শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি সব শেষে একটা ক্লোজিং রিমার্কস দিতে চান, তারপরে আমরা মোটামুটি ক্লোজিং আমরা কিন্তু অলরেডি 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি। তো ক্লোজিংটা হচ্ছে আলটিমেটলি আমাদের আলোচনার মূল উদ্দেশ্যটাই ছিল এই যে আমাদের মানে যেখান থেকে আমরা শুরু করলাম চিন্তা ভাবনা জাগরণ তৈরি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এত পরিমাণ মানুষ কাজে লাগাতে পারতেছে না। আমার মনে হয় পুরো আলোচনা থেকে একটা জিনিস বেরোয় আসছে যে আমরা আসলে নিজেদের ফিউচার নিয়ে বা আমার অ্যাবিলিটি নিয়ে মানে প্রপারলি চিন্তাটা করতে শিখি নাই এখনো। তো নিজে যেহেতু চিন্তা করতে পারতেছি না, তার মানে আমার যে চিন্তা পুরো দেশের বা রাষ্ট্রের মানুষের তো একই ধরনের চিন্তা, সো তারাও রাষ্ট্রের জায়গা থেকেও চিন্তা করতে পারতেছে না। সো এই চিন্তার এই ঘাটতির কারণে আমার সামনের যে অপশনগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, এবং বিপুল পরিমাণ শিক্ষার্থীর সামনে অপশনটা বন্ধ হয়ে আসার ফলেই এই যে বেকারত্বের সমস্যা, তারপরে এত সমস্যা। এই চিন্তাটা যখন আমরা ঠিকঠাক করতে পারবো বা চিন্তা করার মাধ্যমে যখন আমি একটা ওয়ে বের করে ফেলতে পারবো, বিশ্ব আমার জন্য উন্মুক্ত। তো সেক্ষেত্রে আমি যে কোনো জায়গায় একটা সুযোগ হয়তো করে নিতেই পারবো। অবশ্যই এটাই। তো আজকে ধন্যবাদ শাহিদিন ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস। তো আজকের ডিসকাশনটা আমার কাছে আমি পার্সোনালি খুব এনজয় করছি, কারণ এই ভিডিওটা দেখার পর থেকে এটা আমার মাথার ভিতরে ঘুরতেছিল, এবং আজকে অনেকগুলো জায়গাতে আমি একটু বেশি কথা বলছি, কারণ ভাই পডকাস্টে এটাই হয় ভাই, যে কোনো কেউ কথা বললেই হয়েছে, রাইট। সো আমার কাছে আসলে খুবই ইন্টারেস্টিং লাগছে। তো আমরা একটা কাজ আসলে করতে পারি কিনা শাহিদিন ভাই, সেটা হচ্ছে এটা আমি আগে থেকে প্ল্যান করি নাই, আপনিও জানেন না। সো এই ভিডিওটা দেখে 3টা জিনিস যা সে শিখছে বা তার 3টা শেখা না মানে তার 3টা পারসেপশনও হইতে পারে, যে এই 3টা জিনিস তার মনে হয়েছে যে এই ভিডিও থেকে আমি 3টা জিনিস নিলাম বা 3টা ইনফরমেশন আমি পাইলাম, সেটা যদি সে কমেন্টের ভিতরে লিখে এই ভিডিও রিলিজ দেওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে বা 7 দিনের ভিতরে যতজন লিখবে সেখান থেকে আমরা 3 জনকে চুজ করব, যেই 3 জন আপনি সহ আমাদের অফিসেই কোনো একটা লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা করতে পারি আপনার অডিয়েন্সে, কারণ আপনার অনেক ফ্যান ফলোয়ার মানুষজন আছে সেখান থেকে। এটা আমরা প্রোগ্রামিং হিরো থেকে হোস্ট করব, কোনো সমস্যা নেই। সো কন্ডিশন একটাই, যে সে ভিডিওটা দেখবে 7 দিনের ভিতরে, দেখে সে বেসিক্যালি 3টা পয়েন্ট যেটা তার এই ভিডিওটা থেকে টেক হয়ে আছে সেটা সে লিখবে, এবং সেখান থেকে আমরা প্রথমত শর্টলিস্ট করে 10 জনকে নিয়ে আসবো। সেই 10 জন থেকে একটু দৈব চয়নের ভিত্তিতেই হয়তোবা 3 জন বা হয়তোবা এমনিতেই আমরা 3 জন যদি দেখি
আপনি হয়তো চুজ করে দিতে পারেন, 10টা আপনাকে দিলাম যে ভাই এই যে 10টা দিলাম, এখান থেকে আপনি চুজ করেন যে কোন 3 জন সবচেয়ে ভালো হয়েছে। সো আমরা তার সাথে আপনার দেখা করার একটা সুযোগ হয়ে গেল আর কি। চমৎকার। আমার সাথে দেখা করবে? না না, অবশ্যই আপনি ভিডিও বানান, মানুষজন দেখে এবং সেখান থেকে অবশ্যই মানুষের তো বড় কথা হচ্ছে যে মানে আলোচনার ভিতরে যেগুলো উঠে আসছে এগুলো যদি বুঝতে পারে বা এখান থেকে যদি কিছু কেউ নিতে পারে, আমার মনে হয় সেটাই আমাদের সবচাইতে বড় অর্জন হবে। হ্যাঁ সেটাই আসলে। এবং 3টা পয়েন্ট লিখতে বলার একটা কারণ হচ্ছে এই লাঞ্চ বা ডিনার আমার কাছে মনে হয় যে মুখ্য বিষয় না, কিন্তু এই যে 3টা পয়েন্ট আসলো বা 3টা কোশ্চেন আসলো নিজের ভিতরে, এইটা ইনস্ট্যান্ট ইফেক্ট আসবে না। এই 3টা জিনিস মাথার ভিতরে ঘুরতে থাকবে, রাইট। আস্তে আস্তে কোনো এক সময় দেখবেন সিচুয়েশনের সাথে মিলে গেছে, তখন ওই চিন্তার একটা প্রয়োগ ঘটবে। ওই যে আপনি বিটিভিতে ডিবেট দেখা শুরু করছেন, দেন আপনি একটা পোস্টার দেখলেন বা একটা নোটিশ দেখলেন যে মনে হলো যে দেখার পরে মনে হলো যে এটা তো ওইটার সাথে মিল আছে, ঢুকে যাই। মানে পুরো জীবনটা আসলে এরকমই আসলে, যে এই যে বলে যে ডট কানেক্ট করা, সো এইটাই হচ্ছে আলটিমেটলি ডট কানেক্ট করা। সো যাই হোক, আজকে আমরা এখানেই আমাদের কথা মনে হয় না আজকে সরল হয়েছে, খুবই প্যাচান্না কথা হয়েছে, বাট এখানে আমাদের শেষ করতে হবে। সো আজকের মতো এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখছে, কি মোস্ট লাইকলি দেখে নাই মেজরিটি মানুষ, বাট যারা দেখছে তাকে আসলেই আমি মন থেকে অনেক ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য অনেক দোয়াও করতে চাই যে এই পর্যন্ত শুনছে, আল্লাহ যাতে তার একটু বরকত দেয় আর কি। সো ধন্যবাদ।